Dreams Avenue. হ্যালো ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজকে। শুরুতেই সবাইকে স্বাগত জানাচ্ছি এবং এক সপ্তাহের বিরতির পরে এই মুহূর্তে আবার আমরা একসাথে। এটা আমার জন্য অন্যতম মাহেন্দ্রক্ষণ, জানেন আপনার জন্য কি। আর আগামী সপ্তাহে নিশ্চয়ই আবার কথা হবে। এই কথা এখন কেন বলছি ভাবছেন, শেষের কথা এখন কেন? কারণ আমার কাছে মনে হচ্ছে যে সামনে হয়তো ঈদ, আবার একটা এক সপ্তাহে গ্যাপ ট্যাপ পড়তে পারে। তাই আজকে অনেক বেশি করে অনেক বেশি কাছে পেতে হবে আমার বন্ধুদের, অনেক বেশি কথা হতে হবে তাদের সাথে এবং অনেক বেশি ইন্টারাকশন হতে হবে, তাদের মনের কথাগুলো অনেক বেশি করে জানতে হবে আর যত বেশি পারি তাদেরকে ভালো লাগা দিয়ে ভরিয়ে দিতে হবে এই 3 ঘন্টায় রাতের প্রহরটুকু। এটা হচ্ছে এই মুহূর্তে আমার মনের দৃঢ় প্রত্যয় এবং আপনার সহযোগিতা সেজন্য একান্তভাবে কাম্য। আমাকে শুধু জানাবেন আপনার কোন কথাগুলো আমার সাথে শেয়ার করতে ইচ্ছে হচ্ছে বা আমাকে কোন গানগুলো রিকোয়েস্ট পাঠাতে ইচ্ছে হচ্ছে, অথবা যা কিছুই হোক না কেন, আপনার মনের ভেতরে যে কথাগুলোই গুঞ্জরিত হোক না কেন এই মুহূর্তে, সবকিছু আমাকে জানাবেন একটা ছোট SMS এর মাধ্যমে। সে কথায় পরে যাচ্ছি কিভাবে পাঠাবেন। তার আগে আজকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে ইরাজ এই মুহূর্তে বা ইদানিং যেটা নিয়ে বেশিরভাগ সময় চিন্তিত থাকে সেটা হচ্ছে যে আমার একটাই কথা, সেটা হচ্ছে যে নতুন কিছু সবসময় দিতে চাই আমি আমার বন্ধুদেরকে এবং আমার মাথায় কিলবিল করে একটা বিষয়, সেটা হচ্ছে যে নতুন কি করা যায়। এবং যার ফলে আপনারা হয়তো খেয়াল করেছেন লাস্ট কয়েকটা এপিসোডই সবকিছু হচ্ছে স্পেশাল এপিসোড। আমি প্রতিদিনই চাই ভিন্ন কিছু দিতে এবং এক একদিন এক এক রকম ফ্লেভার আপনাকে দিতে। তো তারই ধারাবাহিকতায় আজকেও যথারীতি ভাবছিলাম যে নতুন কি করা যেতে পারে। তো একটা কনসেপ্ট মাথায় এসে এবং সেটা আজকে করবো, আমি জানি না আপনাদের ভালো লাগবে কিনা। আমার কাছে মনে হয়েছে এরকম একটা জিনিস করা যেতে পারে এবং বিষয়টা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। আচ্ছা, ভূমিকা না বলে আমি সরাসরি আসল কথায় বলে যাই, সেটা হচ্ছে যে আমাদের পছন্দের বা আমাদের ভালো লাগার অনেক মিউজিশিয়ান আছেন, অনেক ব্যান্ড বা অনেক সোলো আর্টিস্ট আছেন এবং হতে পারে যে তারা হয়তো 1980 থেকে গান করছেন, 1990 থেকে গান করছেন, 1970 থেকে গান করছেন, এমনও হতে পারে, অথবা হয়তো আরও পরে 2000 থেকে গান করছেন এরকম। কিন্তু হয়তো আমরা ওই সময়ের গানগুলো ওইভাবে শুনিনি শুরুর দিকে, বা তাদের প্রথম অ্যালবামটা কেমন ছিল, বা তারা কীভাবে শুরু করলেন মিউজিক ক্যারিয়ার, তাদের শুরুতে তাদের ধারাটা কী ছিল, বা তাদের ট্রেন্ডটা কী ছিল, বা তাদের স্টাইলটা কী ছিল, তাদের ক্যারেক্টারিস্টিক কী ছিল, সেটা হয়তো অনেকটা পথ পেরিয়ে অনেক দিক পরিবর্তন করে মেটামরফোসিস হয়ে তারপরে হয়তো এখন অন্য একটা শেপে দাঁড়িয়েছে, অন্য একটা রূপ পরিগ্রহ করেছে, সেরকম হতে পারে। আবার এমনও হতে পারে যে না, আপনি হয়তো সে শুরুতে সেটা ফলো করেছেন কিন্তু তারপরে তাদের রেভলিউশনও হয়তো হয়েছে, তো অনেক কিছুই চেঞ্জ হয়েছে, কিন্তু এখনো হয়তো মাঝে মাঝে মনে হয় সেই প্রথম গানটা, ওই ফ্লেভারটা, ওই আর্টিস্টের বা ওই ব্যান্ডের ওই প্রথম ফ্লেভারটা এখনো মিস করি, ওরকম গান এখন আর কেন করছে না। এরকম সবারই হয়, আমারও অনেক কম বেশি হয়। সেটা অনেকে বলেওছে যে আপনার ওই রকম গান আবার চাই। তো এরকম অনেক মধ্যে হচ্ছে আমি শুনতে যাচ্ছি একটা যুগান্তকারী ব্যান্ড বা একজন খুব অসাধারণ একজন সোলো আর্টিস্ট যখন প্রথম তার জার্নি শুরু করলেন, যাত্রা হলো যখন শুরু হলো, তখন প্রথম অ্যালবামটায় তিনি কীরকম কাজ করেছেন, তার অ্যালবামটা কেমন ছিল, সেই বৈশিষ্ট্যটা কী কী ছিল, তো এইগুলো ধরে রেখে দেন সেই থেকে তারপর হয়তো অনেক আস্তে আস্তে অনেক ফর্ম চেঞ্জ হয়েছে, স্টাইল চেঞ্জ হয়েছে, গায়কী চেঞ্জ হয়েছে, এরকম অনেক মিউজিশিয়ান আছে। তো প্রথম অ্যালবামটা নিয়ে আজকে আসলে আমরা কাজ করবো এবং আজকের স্পেশাল এপিসোডটার নাম হচ্ছে অভ্যুদয়, আমি দিয়েছি স্পেশাল এপিসোডের নাম। এবং আজকে কয়েকজন আর্টিস্টকে বাংলাদেশি এবং দেশের বাইরে সিলেক্ট করেছি এবং তাদের প্রথম অ্যালবামের গানগুলো আমরা শুনবো, এটা বোঝার জন্য যে তাদের যখন যাত্রা শুরু হলো, তাদের যখন সঙ্গীত জগতে দৃপ্ত অভ্যুদয় হলো, তখন আসলে তাদের প্রথম অ্যালবামের কাজগুলো কেমন ছিল, তার স্টাইল, তার মিউজিক, লিরিক্সের প্যাটার্ন কেমন ছিল, এবং এটা শুনলে আমরা এখনকার সাথে মিলিয়ে দেখতে পারবো আসলে কতটা চেঞ্জ হয়েছে বা সেই প্রথম অ্যালবামের প্রথম ওই আর্টিস্ট কেমন ছিলেন। দ্যাট ইজ দ্য কনসেপ্ট। সো এই কনসেপ্টে আজকের অভ্যুদয় এপিসোড হবে। আমি জানি না আপনার কেমন লাগবে। ব্যর্থতার সবটুকু দায়ভার আমি শুরুতেই নিয়ে নিচ্ছি। এর একটা অন্যরকম এক্সপেরিমেন্টাল কাজ এবং ব্যর্থ হওয়ার অনেকখানি সম্ভাবনা আছে। সে যাই হোক, আপনি আমাকে সাপোর্ট দিয়ে যাবেন এটা আশা করছি এবং SMS করার ওয়েটা বলে দিচ্ছি। প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন হুইচ ইজ RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। মাইলস আজকে আমি যাদেরকে সিলেক্ট করেছি তার মধ্যে অন্যতম একটা ব্যান্ড এবং তাদের প্রথম অ্যালবাম হচ্ছে প্রতিশ্রুতি, প্রথম বাংলা ব্যান্ড, 1991 সালে বেরিয়েছিল এবং সেই অ্যালবামের একটা গান আমরা শুরু করছি এবং আজকে তাদের আরও কিছু গান শুনবো এবং অন্যান্য আরও অনেকের অনেক গান শুনবো। সো সাথে থাকুন আজকের ড্রিমস অ্যাভিনিউ স্পেশাল এপিসোড অভ্যুদয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু, মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজকে। আর চলছে আরও শনিবার রাতের বিশেষ আয়োজন এবং আপনি যদি রেডিও আমার 88.4 FM এই রেডিওটাতে প্রত্যেক শনিবার এই সময়টা অর্থাৎ 11টা থেকে 2টো পর্যন্ত শুনে থাকেন, তাহলে আমার কণ্ঠটা অপরিচিত হবার কথা না। যদি না শুনে থাকেন তবে আপনাকে স্বাগত জানাচ্ছি নতুন বন্ধু হিসেবে। আমি হচ্ছি ইরাজ এবং আপনার মনোরঞ্জনের দায়িত্ব এখন থেকে রাত 2টো পর্যন্ত আমার, এবং সেই কাজের সম্ভাবনা সফল হবার 10%, ব্যর্থ হবার সম্ভাবনা 90%। সে যাই হোক না কেন, গাণিতিক হিসাব রেখে আমরা চেষ্টা চালিয়ে যাই, আশাবাদী যে আজকের এপিসোডটা হয়তো আপনার ভালো
ভালো লাগবে। এবং আজকে ভিন্ন কিছু হচ্ছে, আর সেটা হচ্ছে যে একটা নতুন কনসেপ্ট, সেটা হচ্ছে অভ্যুদয় স্পেশাল এপিসোডটার নাম হচ্ছে অভ্যুদয়, এবং আমরা বেশ কয়েকজন দেশি এবং বিদেশি আর্টিস্ট, ব্যান্ড অথবা সোলো আর্টিস্টকে বাছাই করেছি, এবং আমরা তাদের প্রথম অ্যালবামটা থেকে, সেটা অনেক আগের হতে পারে, 80-র দশকের হতে পারে, 90-এর দশক হতে পারে, বা মিলেনিয়ামের পরেও হতে পারে, এবং সেই অ্যালবামের গানগুলো শুনবো এবং তাদের সূচনাটা কেমন ছিল, যখন তারা যাত্রাটা শুরু করলেন তখন তাদের গানগুলো কেমন ছিল, তাদের প্যাটার্ন, জনরা, স্টাইল সবকিছু কেমন ছিল, আমরা সেগুলো বোঝার চেষ্টা করবো, এবং সেখান থেকে হয়তো বুঝতে পারবো শুরুটা কেমন ছিল এবং এখন তারা কোন জায়গাতে এসে দাঁড়িয়েছেন। এবং সবাই আসলে একটু স্মৃতির পাতায়, সেই পাতা হাতড়ে হাতড়ে পেছনে গিয়ে একটু স্মৃতিকাতর হতে সবাই পছন্দ করে, এবং নস্টালজিয়া আমাদের সবার খুব প্রিয় একটা বিষয়। তাই এই যুগে আমাদের এক দুই পাখি মারা হবে, পুরোনো গানগুলোকে আমরা নতুন করে শুনতে পারবো, এবং আবার হয়তো বর্তমান এবং অতীতকে আমরা কম্পেয়ার করতে পারবো, এট দ্য সেম টাইম আমরা নস্টালজিকও হতে পারবো। আমাদের সবারই স্মৃতি মিশে আছে এই গানগুলোর সাথে। সে যাই হোক, এরকম একটা কনসেপ্ট আশা করি, জানি না আপনার কেমন লাগবে, আমি দেখা যাক, আপনাদের এসএমএস থেকে আমি বুঝতে পারবো। তবে তার পাশাপাশি কিন্তু আজকে সেগমেন্টও থাকছে, এফএম লাইব্রেরি থাকছে অবশ্যই, যারা এই সেগমেন্টটা পছন্দ করেন তাদের নিরাশ হবার কোনো কারণ নেই। আর মুভি অফ দ্য উইক সেগমেন্ট থাকারও খুব উজ্জ্বল সম্ভাবনা, এবং সবকিছু মিলিয়ে আশা করছি ভালো লাগবে আপনার। তবে আপনি আমাকে আপনার পছন্দের যে কোনো গান জানা রিকোয়েস্ট করবেন, তবে আজকের গানগুলো অবশ্যই তাদের প্রথম অ্যালবামের হতে হবে, যেহেতু অভ্যুদয় স্পেশাল এপিসোড হচ্ছে আজকে। আর আপনার যে কোনো মনের কথা, ব্যথা, সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, হরিশ, বিষাদ সবকিছু আমাকে জানাতে পারবেন। সেজন্য মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে প্রথমে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। প্রথম গানটা ছিল মাইলসের 1991 প্রথম বাংলা অ্যালবাম। আমি ইংরেজি অ্যালবাম দুটো ধর্তব্য এখানে করছি না, যেহেতু আমরা মাইলসের বাংলা গানকে প্রধান মনে করি তাদের সৃষ্টি হিসেবে। সেখান থেকে আমি প্রতিশ্রুতি থেকে শেকন দরদিয়া, ওই সময় খুব সুপারহিট একটা নম্বর আমরা শুনলাম প্রথমে। তারপরে ছিল ওয়ারফেজের ফার্স্ট অ্যালবাম, এটাও 91 অ্যালবাম, সেলফ টাইটেল অ্যালবাম, ওয়ারফেজ নামে রিলিজ হয়েছিল। সেই অ্যালবামের একটা গান শুনলাম আমরা, বসে আছি, এবং আমার মনে হয় যে এই গানটা শুনলে অনেকে হয়তো বুঝতে পারবে না এটা আসলে 2 যুগ আগের গান, কারণ এই গানটা এখনো সমানভাবে জনপ্রিয়, এখনো টিভি রেডিওতে সমানভাবে প্লে হয়, এবং এখনো আপনার কনসার্টে এই গানটা এখনো শুনতে পাবেন। বাট এটা আসলে 1991 এর গান, তো বুঝতেই পারছেন প্রথম দিকের গান। আর বেশ কিছু এসএমএস আমার কাছে এসেছে এবং আমি সেখান থেকে পড়ি আজকে। রাশেদ আমাকে জানিয়েছেন বেশ কয়েকটা এপিসোড পরে তিনি হারানো বা হারিয়ে যাওয়া শীর্ষস্থান ফিরে পেয়েছেন ফার্স্ট এসএমএস সেন্ডার হিসেবে। তিনি জানিয়েছেন যে তার উইকের খবর অ্যাজ ইউজুয়াল আজকেও দিয়েছেন, খুব ভালো কাটছে, এবং পাঞ্জাবি ঈদের শপিং এর অনেক ধুমধুমার বর্ণনা দিয়েছেন। অল দ্য বেস্ট। ড্রিম গার্ল আজকে সেকেন্ড এসএমএস পাঠিয়েছেন, এবং অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম। নিশাত, নাভিন, অভিন এই মুহূর্তে আমাকে এসএমএস পাঠিয়েছেন আজকের থার্ড এসএমএস, এবং তারা লিখেছেন যে আগামীকালকে আজকে রাতে কোপা আমেরিকার ফাইনাল, এবং তাদের সাপোর্ট করা টিম বিদায় নিয়েছে, কি ব্রাজিল ছিল, আর আজকে হচ্ছে তারা চিলিকে সাপোর্ট করছেন। স্বাভাবিক, খুব স্বাভাবিক, ব্রাজিলের ফ্যান কখনোই আর্জেন্টিনাকে সাপোর্ট করে নাই, এবং ভাইস ভার্সা, উল্টোটাও সত্যি। আজকে দুটো ম্যাচ শুরু, এবং আমিও খেলা শো শেষ করে বাসায় ফিরে খেলা দেখবো। ডেফিনেটলি আমি চিলিকে সাপোর্ট করছি একদম টুর্নামেন্টের শুরু থেকেই। এবং কে যেন আমাকে লিখেছেন, আমার প্রেডিকশন সত্যি হয়েছে, আমি বলেছিলাম চিলি আর্জেন্টিনা ফাইনাল হওয়ার উজ্জ্বল সম্ভাবনা। একজন আমাকে লিখেছেন, সেটা কে সেই ব্যক্তি পরিস্বপ্ন আছে, এটা আমাকে জেনেছেন যে আমার প্রেডিকশন সত্যি হলো। তবে আমার আজকের প্রেডিকশন যদি জানতে চান, আজকে আমার ধারণা নির্ধারিত সময় খেলা শেষে 1-1 গোলে ড্র থাকবে, অথবা 0-0 গোলে, মানে নির্ধারিত সময় আসলে আমার মনে হচ্ছে জয় পরাজয় হবে না, শেষ পর্যন্ত টাই ব্রেকারে ম্যাচের ফলাফল মীমাংসা হবে, এটা আমার প্রেডিকশন। আজকে দেখা যাক সেটা সত্যি হয় কিনা। আর সুমাই আমাকে জানিয়েছেন, বহুদিন হলো কোন ফাল্গুনে চিনু আমি তব ভরসায়, এলে তুমি ঘন বরসায়। বাহ, মারহাবা। ছায়া আমাকে জানিয়েছেন, আজকে অনেক পিছনে পড়ে গেছেন তিনি সিকোয়েন্সে। আমিরপুর থেকে জানিয়েছেন যে ফেসবুকে একটা আমাদের অফিসিয়াল একটা যে ফ্যান পেজ, সেখানে রেকর্ডেড এপিসোডগুলো আপডেট করা হয় রেগুলো, সেগুলো কে করেন, আমি করি নাকি অন্য কেউ করে জানতে চেয়েছেন। এবং আমাদের জেএনজি নামক দুজন লিসনার আছেন, অল ক্রেডিট গোস টু দেম, এই কষ্টটা তারাই করে থাকেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ এটা। এবং এভাবে যারা অনেক সময় শো মিস করেন, তারা ইউটিউবে গিয়ে তারা সেগুলো শুনতে পারেন অনেক সময়, ড্রিমস অ্যাভিনিউ উইথ আরজিরা, যেটা দিয়ে সার্চ দিলে হয়তো ইউটিউবে চলে আসে। আর অ্যালন গার্ল আমাকে জানিয়েছেন যে আমি নাকি কোনো কোয়েশ্চেন করলে, পার্সোনাল কোনো কোয়েশ্চেন করলে অ্যান্সার দিই না, এবং এত ভাব কেন তোমার, এটা হচ্ছে তার মন্তব্য। তো আজকের প্রশ্নটার অ্যান্সার অ্যাটলিস্ট যেহেতু ঝাড়ি খেয়েছি দেওয়া উচিত। উনি লিখেছেন খুবই সহজ একটা প্রশ্ন, রোজা রাখি কিনা। হ্যাঁ, আমি রাখি, সবগুলো রাখা হয়নি এবার, কারণ ওই যে আমি শুরুতে অসুস্থ ছিলাম, বাট এছাড়া রাখার চেষ্টা করি। পরিস্বপ্ন আমাকে জানিয়েছেন, আচ্ছা ওনার এসএমএসটা পড়লাম। তানজিলা আমাকে জানিয়েছেন যে অন্ধকারে ঘেরা চারপাশে নির্জনতা ভেদ করে দূরের ছোট ছোট আলো সুখ দুঃখের এক একটা গল্প নিয়ে চলতে থাকে। খুব সুন্দর এসএমএস তো। অন্ধকারে ঘেরা চারপাশে নির্জনতা ভেদ করে দূরের ছোট ছোট আলো সুখ দুঃখের এক একটা গল্প নিয়ে চলতে থাকে। সুন্দর কথা, সাবাস, ক্যারি অন। শার্লি আমাকে জানিয়েছেন যে উনিও খুব সুন্দর কথা লিখেছেন, অনেক ভাব, খুব গুণী বন্ধু আমাকে এসএমএস পাঠান, আমি তার তুলনায় তুচ্ছাতি তুচ্ছ। শার্লি লিখেছেন যে ভুল হাত করায় ভুল সময়ের কারাগারে বন্দী হতে চাইনি, আমি চাইনি ভুল মানুষের সামনে অশ্রু সায়রে ভাসতে, কারণ আমার মুহূর্তগুলো আজ তুমিহীন হয়েও তুমিময়। মার হাবা।
আর আমাকে এরপরে রৌনক জানিয়েছেন বাড্ডা থেকে যে চমৎকার আয়োজন, থ্যাংক ইউ ভাইয়া। এলআরবির ফার্স্ট ডাবল অ্যালবামের গান শুনতে চাচ্ছেন তিনি, এবং সাহস করে তারাই প্রথম বাংলাদেশের ফার্স্ট ডাবল অ্যালবাম বের করেছিল। দ্যাটস ট্রু। আমি একটু এই বিষয়টা শেয়ার করি সবার সাথে। ডাবল অ্যালবাম হচ্ছে একসাথে দুটো অ্যালবাম রিলিজ করা, যেখানে নতুন ব্যান্ডগুলো ওই সময় আসলে একটা অ্যালবামই চলবে কিনা এটা নিয়ে কনফিউজ ছিল। সেখানে তারা সাহস করে একসাথে দুটো অ্যালবাম অর্থাৎ 24টা গান, এলআরবি 1 এলআরবি 2 এটা বের করেছিলেন এবং জনপ্রিয় হয়েছিল। এবং আরও একবার এই কাজটা কিন্তু তারা করেছিলেন 1998 সালে, আমাদের একটা এবং বিস্ময় একটা, এই দুটো ডাবল অ্যালবাম মানে দুটো অ্যালবাম একসাথে বের করেছিলেন, আমাদের বিস্ময় একসাথে, এবং সেটাও একটা খুব সাহসী পদক্ষেপ ছিল। আর আমাকে এরপরে SMS পাঠিয়েছেন যে বন্ধুটা, তিনি হচ্ছেন মুন্সিগঞ্জের সজল, লিখেছেন ভালো কনসেপ্ট, সেকুন দরদিয়া স্পেশালি আমার কাছে অনেক ভালো লাগা একটা গান। আর মাইলসের কথা নতুন করে কি বলবো, সো অনেকগুলো SMS বললাম, এবার কিন্তু কোনো কথা না, গানে চলে যাচ্ছি। আজকের স্পেশাল এপিসোড অভ্যুদয়ে আপনি থাকুন, আশা করছি বেশ কিছু ইন্টারেস্টিং গান আপনারা শুনতে পারবেন, এবং হয়তো এই গানগুলো শোনেননি এবং জানেনও না যেটা তার প্রথম অ্যালবামের গান। যেমন এখন আমি যে গানটা প্লে করবো, এটা হচ্ছে আমাদের সবার প্রিয় জেমস অথবা ফিলিংস অথবা নগর বাউল, যেটাই বলি না কেন, তাদের প্রথম অ্যালবাম বেরিয়েছিল 86-87 এর দিকে, স্টেশন রোড। এবং এটা অনেকে শোনেন না, আমি ড্যাম কনফার্ম সেটা নিয়ে। স্টেশন রোডের রূপসাগর গানটা আমি প্লে করছি। দেখুন এই জেমসকে চিনতে পারেন কিনা, আম ড্যাম শিওর যে একটু আপনি হঠাৎ করে খুব অবাক হবেন, স্বাভাবিক। এবং আমি যদি নাম না বলে প্লে করতাম অনেকে বুঝতেও পারতেন এটা আসলে জেমসের গান। সো লেটস এনজয়। একটু পরে ফিরছি, SMS করুন 6969 এই নাম্বারটাতে। সাগরে ঝলক মারিয়া হ্যালো ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে আজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। শনিবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ, এবং স্বপ্ন সড়কে আমার সাথে একত্রিত হন। আশা করছি সবাই মিলে স্বপ্ন শেয়ার করতে পারবো আজকে, এবং স্বপ্ন স্বীকারও করতে পারবো। তাই সব বন্ধুদেরকে কাছে চাই, এবং আপনাদের SMS অবশ্যই, সেগুলোই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা এবং চলার পথে পাথেও আজকেও অ্যাজ ইউজুয়াল। এবং স্পেশাল একটা এপিসোড হচ্ছে, সেখানে সবাইকে আরেকবার স্বাগত। এপিসোডটার নাম হচ্ছে অভ্যুদয়, এবং আজকে আমরা কয়েকজন দেশি বিদেশি ব্যান্ড বা সোলো আর্টিস্ট বাছাই করেছি। যেমন সেখানে মাইলস আছে, ওয়ারফেজ আছে, এবং আমাদের জেমস বা ফিলিংস বা নগর বাউল ছিলেন। অর্থহীনের গান একটু আগে আমরা শুনলাম, অদ্ভুত সেই ছেলেটি, আর তাদের প্রথম অ্যালবাম 2000 সালে যেটা রিলিজ হয়েছিল ত্রিমাত্রিক, এবং সেই অ্যালবামের গান অদ্ভুত সেই ছেলেটি, এবং এই গানটার মাধ্যমে আসলে অর্থহীন অনেক বেশি সাড়া ফেলে, সেই গানটা শুনলাম। তারপরে পিঙ্ক ফ্লয়েড আছে আজকের লিস্টে, এবং আরও ড্রিম থিয়েটার, বন জভি, মেগাডেথ, এরকম অনেকেই থাকতে পারেন, উজ্জ্বল সম্ভাবনা, তারপরে উইনিং আছেন, এরকম অনেকেরই আমি আর্টসেল ব্ল্যাক সবারটাই চেষ্টা করবো, এবং এরকম কয়েকটা ব্যান্ডকে বা সোলো আর্টিস্টকে আমি সিলেক্ট করেছি, এবং অর্ণব তপু তাদেরও থাকার উজ্জ্বল সম্ভাবনা। আর সব কিছু মিলিয়ে আমি চেষ্টা করবো একদম তাদের প্রথম অ্যালবামে, শুধুমাত্র একদম অভিষেক অ্যালবাম, অর্থাৎ যে অ্যালবাম দিয়ে তাদের অভ্যুদয় হয়েছিল এবং সঙ্গীত জগতে তারা তাদের দৃপ্ত পদচারণা যে অ্যালবামের মাধ্যমে রেখেছিলেন, এবং তাদের অভিষেক বার্তা যে গানগুলোর মাধ্যমে সূচিত হয়েছিল বা ঘোষিত হয়েছিল, সেই প্রতিনিধিত্ব করে এরকম কিছু গান আমি প্লে করবো, এবং তাদের অভ্যুদয়টা কেমন হয়েছিল এবং শুরুতে তারা কেমন ছিলেন, এবং এইটা আমরা যেন আরো ভালোভাবে বুঝতে পারি, এবং সবাই একটু চোখ ফিরে অতীতে সেই ব্যাপারটা রিয়েলাইজ করি, আজকে হৃদয়ঙ্গম করি। সেজন্যই আজকের এই এপিসোড অভ্যুদয়। আপনাকে আরেকবার স্বাগত। এবং কয়েকটা SMS পড়ি আমি। রাশেদ আমাকে লিখেছেন, বেশ খুবই ভাবের একটি SMS আমাকে জানিয়েছেন যে লেখক তো নিজের মনের যত কামনা, বাসনা, স্বপ্ন, অনুভূতি সব প্রকাশ করে ফেলে তার লেখায়, এবং সে লিখেই তো মুক্তি পেয়ে যায়, কিন্তু পাঠককে কেন আজীবন এত ভাবায়? এই প্রশ্নের উত্তর কে কবে দিতে পারবে? তবে এক্ষেত্রে সারা জীবন আমাদেরকে ভাবিয়ে যাবে শুধুমাত্র এটা লেখা, এবং আরো অনেক শিল্পকর্ম, চিত্রকর্ম, সিনেমা, গান সবকিছু হতে পারে, আমাদেরকে আজীবন ভাবিয়ে যায়, এবং আজীবন আমাদেরকে একটা অনুভবের অনুরণনের দোলাচলে আমাদেরকে দুলিয়ে যায়। বাট লেখক কি আসলেই মুক্তি পেয়ে যায় পুরোপুরি একটা লেখা লিখে ফেলার পর থেকে? আমি এটা নিয়ে কনফিউজ। আমার কাছে সবসময় যে এটা আমার মনে হয় যে এটা সবসময় সত্যি নাও হতে পারে। এমন অনেক হয়েছে যে অনেক লেখকের আত্মজীবনী পড়ে বা তাদের বিভিন্ন লেখা পড়ে আমি যেটা দেখেছি যে এমন অনেক ক্যারেক্টার তারা ক্রিয়েট করেছেন, এমন অনেক লেখা তারা লিখেছেন, এবং যেটার ভেতরে অনেকে আবার বন্দী হয়ে গেছেন, ওই লেখার ভেতর থেকে কেন যেন বের হতে পারছেন না, বা ওই নিজের তৈরি একটা চরিত্রের সাথে এমনভাবে অঙ্গাঙ্গিভাবে নিজেকে জড়িয়ে ফেলছেন যে ওই প্রভাব থেকে বের হতে পারছেন না, এবং সেটা তাকে অনেকভাবে প্রভাবিত করে, এবং ওই প্রভাবের শক্তি এটা অনেক বেশি, যেটা আসলে লেখক ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। এবং আসলে আমার কাছে এরকম অনেকগুলো মানে কেস আমি দেখেছি যে এখান থেকে আসলে নিজেরই একটা লেখা বা নিজের একটা চরিত্র থেকে লেখক পুরোপুরি কখনোই মুক্ত হতে পারেনি, এবং এখন তাকে তাড়িয়ে বেড়ে, সেটা পজিটিভ ও নেগেটিভ দুই সেন্সই হতে পারে। সো এটা সবসময় মনে হয় না লেখক লিখেই খালাস। আর শার্লি আমাকে জানিয়েছেন যে অনেকদিন পর মানিক বন্দ্যোপাধ্যায় সমুদ্রের স্বাদ গল্পটা পড়লেন, এবং কান্নার সমস্ত প্রেরণাগুলো যেন দল বেঁধে চোখের জলের উৎস খুলে দেয়। হ্যাটস অফ টু মানিক, অবশ্যই বলতেই হবে হ্যাটস অফ টু মানিক। আজকে আমাদের একজন বন্ধু জন্মদিন, জাকিয়া তার নাম। সো হ্যাপি বার্থডে টু ইউ জাকিয়া। আর সবাইকে আবার বলছি, আপনার জন্মদিন হোক বা যে দিনই হোক না কেন, হতে পারে আজকের এই দিনে এমন কিছু হয়েছিল যেটা হয়তো অন্য কারো কাছে ইম্পর্টেন্ট না, কিন্তু আপনার জীবন অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা হতে পারে আপনার অনেক কথা বলার থাকতে পারে, আপনার অনেক কিছু জানার থাকতে পারে, অনেক কিছু জানানোর থাকতে পারে, এবং কোনো
আর্টিস্টের আপনার ফেভারিট প্রথম অ্যালবামের গান আপনিও শুনতে চাইতে পারেন, সবকিছুর জন্য আমাকে এসএমএস করবেন। প্রথমে লিখবেন রেডিও আমারের শর্টেস্ট ভার্সন আর স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। এখন আসছে পিঙ্ক ফ্লয়েড, আমাদের আজকের একটা বাছাই করা ব্যান্ড। এবং পিঙ্ক ফ্লয়েড নিয়ে আসলে নতুন করে আমি কিছুই বলতে চাই না, অনেক বলেছি অনেক শোতে, এবং আমার কাছে আমি এটাও বলেছি বারবার যে গত 100 বছরের সবচেয়ে বেশি রক ব্যান্ডগুলোর কথা আমি যদি ধরি বা তরুণদেরকে আসলে কোন ব্যান্ডগুলো সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করেছে পুরো পৃথিবী জুড়ে, আমি সবসময় বলি বিটলস, পিঙ্ক ফ্লয়েড এবং মেটালিকা, এই তিনটা ব্যান্ড। ডেফিনেটলি এটা নিয়ে অনেক বিতর্ক হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় এই তিনটা ব্যান্ডই সবচেয়ে বেশি প্রভাবিত করেছে মিউজিক অঙ্গনকে এবং তরুণদের জীবনযাত্রাকে, তাদের সব কিছুকে। সো এবং এই অসাধারণ একটা সাইকেডেলিক ব্যান্ড, এবং আমার কাছে মনে হয় সম্পূর্ণ আউট অফ দ্য ওয়ার্ল্ড একটা ব্যান্ড পিঙ্ক ফ্লয়েড, যেটা নিয়ে বলার ধৃষ্টতা আমার নেই। সেই পিঙ্ক ফ্লয়েডের ফার্স্ট অ্যালবাম 1967 সালে বের হয়েছিল, দ্য পাইপার অ্যাট দ্য গেটস অফ ডন, এবং সেই অ্যালবামটা 1967 বের হওয়ার মাধ্যমে তাদের সঙ্গীত জগতে অভ্যুদয় ঘটে এবং দৃপ্ত পদচারণা শুরু হয়, যাত্রা হলো শুরু ঠিক সেরকম। এবং প্রথমটা দিয়ে তারা বাজিমাত করে দেন, এবং ওটা সিড ব্যারেট তখন আসলে নেতৃত্বে ছিলেন। তো সেই অ্যালবামের একটা গান আমরা শুনবো, যেটা অন্যতম জনপ্রিয় গান ওই অ্যালবামের, দ্য পাইপার অ্যাট দ্য গেটস অফ ডন অ্যালবামের 1967-এর, অর্থাৎ 33 আর বা 48 বছর আগের একটা গান আমরা শুনছি, অ্যাস্ট্রোনমি ডোমিন। এই গানটা শুনছি, একটু পরে ফিরছি, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু এবং মধ্যরাতের আগন্তুক বন্ধু আজকে, আর শনিবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ নিয়ে এই মুহূর্তে রেডিও আমার 88.4 FM এর হট সিট জুড়ে আমি আছি, আপনার বন্ধু ইরাজ। এবং আজকে একটা স্পেশাল আয়োজন আজকেও হচ্ছে, আমি বেশিরভাগ সময় চেষ্টা করবো আপনাকে ডিফারেন্ট কিছু দিতে, স্পেশাল কিছু দিতে, এবং আজকে হচ্ছে স্পেশাল এপিসোড অভ্যুদয়। বেশ কয়েকজন আমরা ব্যান্ড মিউজিশিয়ান অথবা আমরা সোলো আর্টিস্ট বাছাই করেছি, এবং তাদের প্রথম অ্যালবামটা থেকে আমরা গান শুনবো, এবং তাদের অভ্যুদয়টা কেমন ছিল, সঙ্গীত জগতে তাদের পথ চলা কীভাবে শুরু হলো, তো ওই সময় তাদের গানের বৈশিষ্ট্য কী। যেমন একটু আগে আমরা যেটা শুনলাম, উইনিং এর ফার্স্ট অ্যালবাম আর্লি 90s ফার্স্ট রিলিজ হয়েছিল, সেলফ টাইটেলড অ্যালবাম উইনিং নামেই। সেখান থেকে খুব জনপ্রিয় একটা গান সোনার মেয়ে গানটা আমরা শুনলাম, এবং তার আগে ছিল পিঙ্ক ফ্লয়েডের দ্য পাইপার অ্যাট দ্য গেটস অফ ডন 1967-এর অ্যালবাম, সেখান থেকে আমরা শুনেছিলাম অ্যাস্ট্রোনমি ডোমিন। ইন্টারেস্টিং, এবং এখনকার পিঙ্ক ফ্লয়েডের সাথে বা পরবর্তী গানগুলোর সাথে হয়তো কিছুটা পার্থক্য আপনারা বুঝতে পারবেন, বা শুরুটা কেমন প্রোগ্রেসিভ ছিল বা এক্সপেরিমেন্টাল ছিল সেটাও বুঝতে পারবেন, এবং এটা আসলে ধারণাটা দেওয়াই আমার মুখ্য উদ্দেশ্য। এবং বেশিরভাগ গানই হয়তো আপনার কাছে অচেনা বা অপরিচিত মনে হতে পারে, এবং আপনি হয়তো একটা সময় বলতেই পারেন যে কি সব গান প্লে হচ্ছে আজকে, বাট আমার কাছে মনে হয় সবসময় আসলে সবসময় যে পরিচিত দিকেই যাবেন তা না, মাঝে মাঝে অপরিচিত পথে পা বাড়াতে হয়। যদি সেই পথে অপরিচিত এবং অচেনা পথটাতে, যেখানে কখনো হাঁটা হয়নি, সেই পথে হাঁটতে গিয়ে যদি অমূল্য কোনো রতন উঠে আসে হাতে, অথবা খুব এক্সক্লুসিভ বা খুব এক্সট্রাভ্যাগান বা খুব জাঁকজমকপূর্ণ চাকচিক্যময় কোনো কিছু যে পেতে হবে সবসময় তা না। একটা জিনিস আমার কাছে খুব মনে হয় যে পথ হাঁটার সৌন্দর্য শুধু তখন না যখন পথের দুপাশে অবারিত সৌন্দর্য বা খুব পরিচিত কোনো কিছু থাকে, তখনই না। এমনও হতে পারে সেই পথের পাশে কিছুই নেই, একেবারেই ধূসর মলিন একটা পথ মনে হচ্ছে, কিন্তু যেগুলো সবসময় চোখ এড়িয়ে যায়, হঠাৎ হয়তো সেই পথে হাঁটতে গিয়ে মনের অজান্তেই হয়তো বেখেয়ালি পথের পাশে চোখ পড়লো, এবং আপনি দেখলেন যে খুব অযত্নে অবহেলায় পথের পাশে তৃণমাঝে ফুটে আছে কোনো একটা অদ্ভুত সুন্দর অনিন্দ কোনো বনফুল, নীল রঙের, একেবারেই অযত্ন। সেই ফুল হয়তো কেউ তুলে আদর করে খোপায় কারো পরিয়ে দেবে না, এবং হয়তো কোনো অনিন্দ সুন্দরী নারী সাজার সময়ও ব্যবহার করবে না, এবং সেই ফুলের হয়তো ঠাঁই হবে না পূজার আরাধনার সময়টাতে, এবং সেই ফুলের হয়তো কোনো কুলীন কোনো সমাবেশে তার কোনো পুষ্পস্তবকের মধ্যে তার স্থান হবে না, এবং সে হয়তো কুলীন শ্রেণীর কেউ না ফুল সমাজে। একেবারেই অযত্ন অবহেলায় ফুটে থাকা নিতান্তই কোনো বনফুল, তা কিন্তু তার সারল্য, তার অদ্ভুত বর্ণচ্ছটা, তার খুব সহজ স্বাভাবিকতা, এবং তারও যে একটা সহজ প্রাণের বহিঃপ্রকাশ, যেটা হয়তো এই শাশ্বত পৃথিবীর মতোই শাশ্বত এবং সুন্দর, এবং সেই অদ্ভুত সুন্দর বনফুলটাই হতে পারে মাঝে মাঝে অনিন্দ সুন্দর এবং অন্যতম শ্রেষ্ঠ কোনো পাওয়া। এবং এটা রবীন্দ্রনাথের একটা লেখাতেও ছিল এই কথাগুলো, এবং এটা তিনি ওই আমাদের আরেকজন বিখ্যাত সাহিত্যিক আছেন বনফুল, বলাইচাঁদ মুখোপাধ্যায়, তার ছদ্মনাম বনফুল। তার সম্পর্কে তার ধারণা বলতে গিয়ে রবীন্দ্রনাথ একটা লেখায় কিন্তু ঠিক এভাবেই বলেছেন যে পথের পাশে অযত্নে ফুটে থাকা বনফুল। তো সেই ক্ষেত্রে মনে হয় মাঝে মাঝে সেই পথে হেঁটে না হয় একদিন বনফুল দেখলেন, যেগুলো হয়তো অন্য সময় আপনি সাজিয়ে রাখবেন না, দাম দিয়ে কিনবেন না, এমন হতে পারে। সে যাই হোক, আমরা কয়েকটা SMS পড়ি। আমাকে রাশেদ SMS করে জানিয়েছেন যে ভালো লাগছে তার, এবং দলছুটের গান প্রথম দিকের গান কেমন ছিল এটা জানার তার খুব অভিলাষ হচ্ছে, এবং সঞ্জীব দারও প্রথম দিকের গান তিনি শুনতে চাচ্ছেন। আমি আজকে দলছুটের ফার্স্ট অ্যালবাম, যেটা 1997 সালের অ্যালবাম, এবং যার নাম, সেখান থেকে গান প্লে করবো। সজীব ভাইয়া, সবসময় তোমার কথা মনে পড়ে এবং সবসময় তোমাকে মনে থাকে, মন খারাপ করার কিছু নেই। স্মৃতি আমাকে জানিয়েছেন 8 জুলাই সুমাইয়ার জন্মদিন, এবং
ওই দিন আমাকে পাবেন না, তাই আগে উইশ করে দিলাম। সো অ্যাডভান্স হ্যাপি বার্থডে টু ইউ। আজকে একজন অলরেডি আমাকে ঝাড়ি দিয়েছেন যে আমি ব্যক্তিগত কোনো প্রশ্ন করলে অ্যান্সার দিই না। তুমিও একটা ব্যক্তিগত প্রশ্ন করেছেন যে আমি বলেছিলাম কোনো এক কুক্ষণে, এটা বলা আমার উচিত হয়নি। এরপর থেকে এই বিষয়ে অনেক SMS পাই যেগুলো আমি পড়ি না, এড়িয়ে যাই। অনেকে লিখেছেন যে আপনি বলেছিলেন একবার যে আজ হোক কাল হোক বই লিখবেন, তো যখন কী নামে লিখবেন? আমার ছদ্মনাম নেওয়ার কোনো ইচ্ছা নাই, আমার অরিজিনাল নামটা আমার বেশ পছন্দের, সেই নামেই লিখবো, ইরাজ ইশতিয়াক। মেবি দ্যাট উইল বি মাই নেম, হুইচ ইজ অ্যাকচুয়ালি মাই নেম। আর নির্জন আমাকে জানিয়েছেন যে সময় দ্রুত চলে যাচ্ছে এবং অনেক কথা বলার ছিল, অনেক জমানো অতুচ্ছ গল্প, সময় দ্রুত চলে যায়, কিছুই বলা হয় না, পাহাড় উঁচু হতে থাকে, পাহাড়টা মিশিয়ে দিন ধুলোয় কোনো একদিন স্বপ্নাদিষ্ট হয়ে। সো ফ্রেন্ডস, আপনি আমাকে জানাতে পারেন যে কোন আর্টিস্টের প্রথম অ্যালবামের গানগুলো শুনতে যাচ্ছেন, অভ্যুদয় সম্পর্কে জানতে চাচ্ছেন এবং অথবা নিজের মনের কোন কথাগুলো আমার সাথে শেয়ার করতে চাচ্ছেন। প্রথমে লিখবেন আপনার মোবাইল ফোনের SMS অপশনে গিয়ে রেডিও আমারের সংক্ষিপ্ত রূপ RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। মেটালিকার গান এরকম একটি এপিসোডে থাকবে না, এটা কিন্তু হতেই পারে না, কোনোভাবেই সম্ভব না। তাদের প্রথম অ্যালবাম বেরিয়েছিল 1983 সালে, আজ থেকে 17 আর 15 32 বছর আগে, এবং অ্যালবামটার নাম ছিল কিল এম অল। এবং সেই অ্যালবামের একটা গান আমরা শুনবো, যে গানটা এখনো মেটালিকা এই 2015তেও লাইভ পারফরমেন্সগুলোতে, কনসার্টে গানটা এখনো করে থাকে যত্ন সহকারে। গানটা খুব জনপ্রিয় হয়েছিল, সিক অ্যান্ড ডিস্ট্রয়, খোঁজো এবং ধ্বংস করো। আপনি কিন্তু ধ্বংসত্ব কোনো কিছুতে লিপ্ত হবেন না, আমার সাথে থাকুন, একটু পরে ফিরছি। সো হ্যালো ফ্রেন্ড, মোস্ট ওয়েলকাম ব্যাক। শুনছেন এই মুহূর্তে আপনার বন্ধু আজকে, এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় এক্স্যাক্টলি 12:23 এবং আরেকবার জানিয়ে দিচ্ছি যে আজকে একটা স্পেশাল এপিসোড হচ্ছে, যার নাম হচ্ছে অভ্যুদয়। এবং অনেক মিউজিশিয়ানের প্রথম অ্যালবামের গানগুলো আমরা শুনছি একটা ধারণা পাওয়ার জন্য, যে প্রথম অভিষেকের সেই প্রহরটা তাদের কেমন ছিল এবং ওই সময়টাতে তাদের গানগুলো বা তাদের স্টাইল সবকিছু কেমন ছিল, এবং তাদের অভ্যুদয় বা তাদের অভিযাত্রার সূচনাটা, ইনসেপশনটা কেমন ছিল, সেটা আমরা জানার এবং বোঝার এবং শোনার চেষ্টা করছি। আপনাকে সেখানে আরেকবার স্বাগত। একটু আগে শুনছিলাম আর্টসেলের ফার্স্ট অ্যালবাম, যেটা 2003 সালে রিলিজ হয়েছিল, নাম হচ্ছে অন্য সময়। সেখান থেকে একটা গান ভুল জন্ম, আর তার আগের গানটা ছিল সিক অ্যান্ড ডিস্ট্রয় বাই মেটালিকা। এদিকে অনেক বন্ধু SMS পাঠিয়েছেন আমাকে। একজন বন্ধু নাম ঠিকানা লেখেনি, কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে মানুষ রাতের আকাশ দেখে বিস্মিত হয়, সমুদ্রের বিস্তৃতি দেখে বিস্মিত হয়, কিন্তু সে ভুলে যায় যে সে নিজেও মহাবিশ্বের এক বিস্ময়, এবং স্রষ্টাকে ধন্যবাদ যে আমি মানুষ হয়ে জন্মেছি। আসলে আমরা অনেক কিছু থেকে বিস্মিত হই, কিন্তু আমার কাছে মনে হয় যে মহাবিশ্বের সবচেয়ে এবং মহাজগতের, মহাপৃথিবীর সবচেয়ে বড় বিষয় আসলে মানুষই, এবং তার হয়তো বেশিরভাগ সময় আমরা অবমূল্যায়ন করে ফেলি সেই মহাবিশ্বয়, মহাসৃষ্টির, সর্বশ্রেষ্ঠ সৃষ্টির, যেটাকে ধর্মের পরিভাষায় বলা যায় আশরাফুল মাখলুকাত। কিন্তু আসলে আমরা মনে হয় যে বেশিরভাগ সময় আমরা সেই মর্যাদা অটুট রাখতে ব্যর্থ হই। তবে এই সেমিস্টার আসলে নতুন করে আবার ভালো, এবং আমার মনে হয় অনেকেই সেটা ছুঁয়ে গেছে আসলে, যে সবচেয়ে বড় বিষয় যদি আমরা হই, আমরা আমাদের শ্রেষ্ঠতম কাজগুলো দিয়ে মানুষকে বিস্মিত করতে পারি, মুগ্ধ করতে পারি, আমাদের নিকৃষ্টতম কাজগুলো দিয়ে অবশ্যই নয়। ধানমন্ডির আয়েশা আমাকে জানিয়েছেন যে পিঙ্ক ফ্লয়েডের প্রথম দিকে অ্যালবামগুলো তার সবচেয়ে ফেভারিট, এবং পিওর সাইকেডেলিক তার ফেভারিট জনরা, এবং রজার ওয়াটার্স তার সবচেয়ে প্রিয়। এটা আমারও, বা পিঙ্ক ফ্লয়েডে যতজন কুতুব ছিলেন তাদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় রজার ওয়াটার্স। ফারা আমাকে জানিয়েছেন যে কি জানিয়েছেন, আচ্ছা ওকে, থ্যাংক ইউ ফারা, সবসময় সাথে এভাবেই থাকতে হবে। জুহি আমাকে SMS করেছেন এবং লিখেছেন যে টুডে ইজ মাই সুইট হার্ট আম্মিজ বার্থডে, হ্যাপি বার্থডে অ্যান্ড লাভ ইউ অলওয়েজ অ্যান্ড ফর এভার, ইউ আর মাই ওয়ার্ল্ড। SMS দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই অনেক বেশি ভালোবাসা মায়ের জন্য, এবং আমরাও তাকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আমরা জন্মদিনের শুভেচ্ছা এবং শতায়ু দীর্ঘায়ু এবং তার সর্বাঙ্গীন সুন্দর জীবন কামনা করছি, অ্যান্ড হ্যাপি বার্থডে টু ইউ। সবাইকে SMS করে নিয়মটা মনে করিয়ে দিই, আপনি প্রথমে রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। কথার মধ্যে আপনার মনের কথা হতে পারে, আপনার অন্য যে কোনো মানুষের জন্য কথা হতে পারে, আপনার গানের রিকোয়েস্ট হতে পারে, এবং যে কোনো কিছুই আমাকে পাঠিয়ে দিন, আমি আপনার এই প্রতীক্ষায় বসে আছে এই মুহূর্তে হট সিটে। আর এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে অভ্যুদয় এপিসোডের অন্যতম আর্টিস্ট বা ব্যান্ড দলছুট এবং বাপ্পা মজুমদার, সঞ্জীব চৌধুরী, তাদের প্রথম দিকের গান আমরা শুনবো। দলছুটের ফার্স্ট অ্যালবাম 1997 সালে রিলিজ হওয়া অর্থাৎ আমার মনে হয় দলছুট বা সঞ্জীব চৌধুরী সম্পর্কে আমাদের সবারই এই কথা, একটা মুগ্ধতাই বের হয়, আমরা সবাই বলি কি অসাধারণ গানগুলো, তাই না? তো সেই প্রথম অ্যালবাম, যেটা 97 রিলিজের পরপরই আমার মনে হয় যে একেবারেই ভিন্নার্থক এবং নামের সার্থকতা প্রমাণ করেছিল দলছুট, সবার থেকে আলাদা, একেবারে ভিন্ন লিরিক্স, ভিন্ন সুর, ভিন্ন গায়কী, এবং সবকিছু অন্যরকম সারা ফেলে দিয়েছিল সেই প্রথম অ্যালবাম দিয়ে। সেই অ্যালবামের একটা গান শুনবো, ভাল লাগে না গানটার নাম, এবং আমার কাছে মনে হয় যে এই গানটা অনেকের জন্য টনিক হিসেবে কাজ করতে পারে, যে অনেকের মধ্যে এই বিষণ্ণতা একটি ব্যাধি হয়ে ছড়িয়ে যায়, কিন্তু এটা আসলে হওয়া উচিত না। কেন ভাল লাগবে না সবকিছু? তো দেখা যাক আমাদের সঞ্জীব চৌধুরী কেন ভাল লাগছে না সবকিছু। আমরা এই গানটা শুনি এবং একটু পরে ফিরছি, সাথেই থাকুন, আমি আবারও আসছি আপনারই জন্য শুধুমাত্র।
ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার চলছে এখনো ড্রিমস এভিনিউ এবং এখনো আপনি আছেন রেডিও আমার 88.4 FM এর সাথে। যেহেতু আছেন আরেকটু থাকুন, নিশ্চয়ই নিরাশ হবেন না। শুনছিলাম আমাদের স্পেশাল এপিসোড অভ্যুদয়, যেখানে আমরা অনেক মিউজিশিয়ানের প্রথম অ্যালবামের গানগুলো শুনছি এবং তাদের অভ্যুদয়টা বা তাদের সূচনাটা কেমন হয়েছিল সেটা জানার জন্য। সেই ধারাবাহিকতা একটু আগে শুনলাম ড্রিম থিয়েটারের একটা গান। তাদের প্রথম অ্যালবাম বেরিয়েছিল 1989 সালে, ওয়েন ড্রিম অ্যান্ড ডে ইউনাইট। বা ইন্টারেস্টিং নেম, যখন স্বপ্ন আর দিন মিলে যায়। সম্ভবত রাতের বেলায় আমরা স্বপ্ন দেখিনি, এখানে ড্রিম অ্যান্ড ডে ইউনাইট। সেই অ্যালবামের গান দ্য কিলিং হ্যান্ড আমরা একটু আগে শুনলাম এবং তার আগে ছিল শিরোনামহীনের হয় না, এবং ডিফারেন্ট একটা গান হয় না। আর যাই হোক, এখন আমরা আবার এই মুহূর্তে শোয়ের মধ্য গগনে SMS আপাতত পড়ছি না, কারণ আমাদের সময় হয়ে গেছে অন্য একটা সেগমেন্টে যাওয়ার। FM লাইব্রেরি, যারা কেন আমি এটা এত অনিয়মিত করি তাদের জন্য নিশ্চয়ই গত সপ্তাহে করেছি, আজকে হচ্ছে। চেষ্টা করবো এখন থেকে সবসময় করার জন্য, কারণ আমার পড়া মানে বই পড়ার অভ্যাসটা মাঝখানে একটু কমে গিয়েছিল অনেক বেশি ব্যস্ততার জন্য। আমি তারপরও যত যাই হোক না কেন আবার নিয়মিতভাবে পড়ছি এখন। সো আশা করছি এখন আবার রেগুলার আপনাদেরকে উপহার দিতে পারবো। আজকে আমি যে গল্পটা বলবো এটা আমি গতকালকে পড়লাম, একেবারে তাজা স্মৃতি। সৈয়দ মঞ্জুরুল ইসলামের একটা গল্প। তার একটা বই বেরিয়েছিল 2005 সালে, প্রেম ও প্রার্থনার গল্প। সেই বইয়ের একদম শেষ গল্প হচ্ছে এটা। গল্পটার নাম হচ্ছে জিন্দা লাশ। ইন্টারেস্টিং নেম। তো জিন্দা লাশ গল্পটা আসলে আমার কাছে খুব ভালো লেগেছে, অন্যরকম থিমের একটা গল্প। গল্পটা ভেতরে যাওয়ার আগে আমি আসলে অন্য একটু কথা বলিনি। সেটা হচ্ছে যে আমাদের সম্পর্কগুলো আমাদের পরিবারের সদস্যদের সাথে, আমাদের বন্ধুদের সাথে, আমাদের প্রিয়তমা কিংবা প্রিয়তমর সাথে, বা ওর আরও অনেকের সাথেই অনেক গভীর থাকে। আমরা সেটা তাদেরকে অনেক ফিল করি এবং আমরা তাদেরকে অনেক ভালোবাসি, বিশ্বাস করি যে তাদেরকে অনেক আমরা ভালোবাসি, এবং আমরা বিশ্বাস করি তারাও আমাদেরকে অনেক ভালোবাসেন। এবং আমরা সেটা বহিঃপ্রকাশ করে থাকি নানাভাবে, কখনো কথায়, কখনো আমাদের আচরণে, কখনো উপহারের মাধ্যমে, কখনো চিঠিতে, কখনো ফোনে, অনেকভাবে। এবং অনেক কিছুতে সত্যিই প্রকাশ পায় যে আসলেই আমাদের মধ্যে ভালোবাসা কতখানি, এবং আমরা কত আবেগ উদ্বেলিত হই সেটা দেখে, বা তার অভাব একটু ঘটলে দুঃখে কাতর হয়ে নীল হয়ে যায়। এবং ভালোবাসার অসম সমীকরণ মেলাতে আমরা সবসময় ব্যস্ত, বা সহজ সরল সমীকরণটা যদি জটিল হতে থাকে তখন আমরা সব উদ্বিগ্ন হয়ে পড়ি। ভালোবাসা এতটাই গুরুত্বপূর্ণ আমাদের কাছে, সকল ধরনের ভালোবাসাই, পরিবারের সদস্যদের সাথে, প্রিয় মানুষটার সাথে, বন্ধুদের সাথে, শিক্ষকের সাথে হতে পারে, অনেকের সাথে, অনেক রকম ফর্ম তার। কিন্তু সব ধরনের ভালোবাসা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, এবং আমরা সবাই এক বাক্যে স্বীকার করি আমাদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ এই কাছের মানুষগুলো ভালোবাসা। তাদের জন্যই আমরা বেঁচে থাকি এবং তারা আমাদের জন্যই বেঁচে থাকেন, এবং আমরা একে অপরের সাথে পরিপূরক হয়ে, অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে, একটা অদৃশ্য সুতোর মাধ্যমে একটা প্রথিত হয়ে, এবং আমরা একটা অদৃশ্য একটা সুতোয় আমরা গাঁথা হয়ে একসাথে দিনাতিপাত করি, একটা শত সহস্র দুঃখ কষ্ট মোকাবেলা করি একই সাথে, একসাথে থেকে। এই অনুভূতিটা নিয়েই তো আসলে আমরা বাঁচি, এবং এই অনুভূতিটা নিয়ে তো আসলে আমরা এগিয়ে যাই, এবং জীবন চলার সেই বন্ধুর পথে আমরা পা বাড়াই, এবং সেই রূঢ় কঠিন যুদ্ধে আমরা নামি, যে ঢাল তলোয়ার হিসেবে আমার হাতে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আমার প্রিয় মানুষগুলো, এবং তাদের সাথে আমার যে ভালোবাসাবাসী, যে আত্মার অন্তঃস্থল থেকে উৎসারিত সম্পর্ক। কিন্তু সেটা আসলে তার সত্যিকার অস্তিত্ব সম্পর্কে, বা তার অস্তিত্বের সত্যিকার গভীরতা সম্পর্কে আমরা কতটুকু নিশ্চিত, বা তার একটা রূপ হয়তো আমরা দেখি আমাদের অক্ষির সম্মুখে প্রত্যক্ষভাবে যে রূপটা বিদ্যমান থাকে, কিন্তু তার ভেতরের অনেক অব্যক্ত রং, অনেক অপ্রকাশিত কথা হয়তো আমাদের অজানা থেকে যায়। এ জীবনে কখনই আমাদের জানা হয় না। অন্য কোনো অদ্ভুত অবস্থায় হয়তো তা জানার সুযোগ ঘটে, কোনো অবাস্তব পরাবাস্তব উপায়ে। বাস্তবে হয়তো সেটা জানার সুযোগ ঘটে না, এবং হয়তো ক্ষেত্র বিশেষে আমরা একটা ভ্রান্ত ধারণা নিয়ে জীবন পার করে দিই। হয়তো যাকে আমরা বলে জানি আমাকে অনেক ভালোবাসে, আমি তার কাছে অনেক দামি, আসলে হয়তো তা না, হয়তো সেটা একটা। এবং সেই মানুষটাও হয়তো তাই বিশ্বাস করে, সে হয়তো সচেতনভাবে আমাকে প্রতারিত করছে না, কিন্তু হয়তো তার সেই জানা সত্য, আমার সেই জানা সত্য, আমাদের সবার চিরচেনা সত্য, এবং খুব কাছের প্রিয় সত্যের আড়ালে আসলে যে অনেক শূন্যতা হয়তো থাকতে পারে, যেগুলো হয়তো ভরাট করি আমরা প্রতিদিনকার প্রাত্যহিক অভ্যাসে। বলতে বলতে একটা সময় আমরা বিশ্বাস করি সত্যি আমি তাকে অনেক ভালোবাসি, বা আমি তার অনেক কাছের, এবং সেই প্রাত্যহিকতার অভ্যাসে অনেক সময় চাপা পড়ে যায় তার ভেতরে লুকিয়ে থাকা অনেক অনেক শূন্যতা, অনেক ফাটল, অনেক বিশাল এক শূন্য গহ্বর। সেটা হয়তো আমরা জীবনে কখনোই জানতে পারি না। আমরা সারা জীবন ওই ভ্রান্ত ধারণা নিয়ে কাটিয়ে দিই। অনেক ভালোবাসা দিয়েছি এবং অনেক ভালোবাসা পেয়েছি, এই বন্ধন সত্যি অসাধারণের কোনো তুলনা হয় না। কিন্তু সত্যিকারে যদি একেবারে কোনো নিপুণ সেই স্বর্ণকারের মতো ঢালাই করে আগুন দিয়ে একেবারে সবটুকু ঘাত সরিয়ে তার ভেতরে তাকানো যায়, যেটা হয়তো এই জীবদ্দশা আমরা পেরে উঠি না, তখন হয়তো দেখা যেত আমরা যে ভালোবাসার কথা বলতে বলতে আমরা মুখে ফেনা তুলে ফেলছি, যার জন্য আমাদের এত বড়াই, এত গর্ব, এত অহংকার, এত ফুরফুরে অনুভূতি, সত্যি আসলে সেটা কতটা গভীর, যতটা প্রকাশ্যে মনে হয় প্রত্যক্ষভাবে
ততটাই নাকি তার ভেতর আসলে সত্যিকার অর্থে অনেক শূন্যতা ছিল, যেটা হয়তো আমরা দুজনের বা আমাদের যাদের নিয়ে এই কথাগুলো হচ্ছে তারা কেউই জানি না। আমরা ওভাবেই জীবনটা পার করে দিয়ে ওই ধারণাটা নিয়ে লালন করে একটা শুভঙ্করের ফাঁকি হয়তো মাঝে মাঝেই হতে পারে, কিন্তু আসলে তার ভেতরে অনেক কথা থাকে। সেটা বাস্তব অবস্থায় উদ্ঘাটন করা সম্ভব হয় না, পরাবাস্তবে যদি কোনোভাবে যাওয়া যায় তাহলে হয়তো উদ্ঘাটন করা যায়। আসলে আজকের গল্পের থিমটা এরকমই। আমি এবার গল্পের থিমের ভেতরে প্রবেশ করলে আসলে আপনি বুঝতে পারবেন এতক্ষণ ধরে আমার বলা কথাগুলো কেন বলছি বা প্রাসঙ্গিক কেন। এই গল্পের কেন্দ্রীয় চরিত্রে আহমদুল্লাহ নামের একজন ব্যক্তি, হয়তো বয়স তার 28-30 এরকম, আহমদুল্লাহ, এবং জাতীয় ক্রীড়া পরিষদে একটা সরকারি চাকরি করেন। খুব বেশি আহামরি, খুব হাই স্ট্যারাস কোনো জব না, মাঝারি মানের একটা কেরানির চাকরি বলা যেতে পারে আহমদুল্লাহ করে থাকেন। এবং তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার আরো 2 ভাই আছে এবং একটা বোনও আছে, এবং বাবা মা দুজনই আছেন। কিন্তু এই এত বড় একটা সংসারে তিনিই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বাবা তেমন আহামরি তেমন কোনো কিছু ছিলেন না, একজন তিনিও খুব অল্প আয়ের একজন কেরানি ছিলেন, এখন রিটায়ার করেছেন, তেমন আয় উপার্জন তেমন আর কিছুই নেই তার। এবং ভাই একজন আবার অসুস্থ, তার সবসময় ছোটবেলা থেকে হার্টের সমস্যা, সে তো তেমন ভারী কোনো কাজও করতে পারে না বা পড়াশোনাও ছেড়ে দিয়েছে, করতে পারেনি। বড় বোনও পড়াশোনা করেছে কিন্তু খুব মানে ছোট বোনটাও পড়াশোনা করেছে কিন্তু আহামরি কিছু না, তেমন কোনো ভালো চাকরিও দিয়ে পাওয়া যাবে না। আরেকটা ভাই পড়াশোনা করছে কিন্তু তারও যে খুব ভালো রেজাল্ট হবে বা ভালো চাকরি হবে সেটাও পাওয়া যাচ্ছে না। আর মা তো ওই সংসারের ঘানিই টানছেন সারা জীবন ধরে। মানে বলা যায় একদম নিম্ন মধ্যবিত্ত একটা পরিবার। একমাত্র আহমদুল্লাহর দিকে তাকিয়ে থাকে বাবা মা, 2 ভাই এবং বোন। তার মাস শেষে আনা যে সামান্য কয়েকটা বেতন পান তিনি আহমদুল্লাহ, সেগুলো দিয়ে তাদের সংসার চলে। এবং আহমদুল্লাহ আসলে সত্যি একজন দায়িত্ববান ছেলে সংসারের, এবং সবার প্রতি তার অগাধ ভালোবাসা। এবং নিজে কষ্ট করে, নিজে ভালো না খেয়ে, নিজে ভালো কিছু না পরে, যতটুকু কষ্ট করে টাকা বাঁচানো যায় সেভাবে তিনি সংগ্রাম করে তারপরে তার পরিবারের সবার জন্য যতটুকু পারা যায় তিনি করে থাকেন, এবং পুরো সংসারটা একা চালিয়ে নিয়ে যাচ্ছেন। এজন্য হয়তো তার নিজের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে তিনি তাকাতে পারছেন না আহমদুল্লাহ। এবং যা বড় প্রমাণ হচ্ছে তার প্রেমিকা আছে একজন, এবং তার সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক। কিন্তু এই সংসারের সবার দায়িত্ব পালন করতে গিয়ে তার সাথে যে গাঁটছড়া বাঁধবে সংসারের, এবং কবে যে আসলে তার সাথে সংসার করতে পারবে, প্রেমিকা হয়তো দিন গুনছে, কিন্তু সে আসলে তেমন সাহসী হতে পারছে না যে পরিবারের এই আর্থিক অবস্থার কথা চিন্তা করে। এবং একবার এরকম হয়েছিল যে ছোট ভাই যার কথা বললাম, যে যার হার্টের সমস্যা, তার চিকিৎসার জন্য ভারতে গিয়ে চিকিৎসা করাতে গিয়ে প্রায় 8 লাখ টাকার মতো তার জমানো টাকা বের হয়ে গিয়েছিল। সামান্য একজন কেরানি কতই আর বেতন পায়। এবং সেটার পরে তার প্রেমিকা মুশড়ে পড়েছিল যে ওই জমানো টাকা দিয়ে হয়তো বিয়ের কথা হচ্ছিল তাদের, তাহলে এখন বিয়েটা কি আর অনেক পিছিয়ে গেল, কবে হবে? তো আহমদুল্লাহ আসলে উত্তর দেয়, ভাগ্যের হাতে ছেড়ে দিই, কারণ আসলে তার কিছুই করার নেই, পরিবারের প্রতি দায়িত্বটা সবার আগে, এটা তার মনে হয়। তো এভাবেই আসলে গল্পটা এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই একটা নিদারুণ দৈব দুর্বিপাকে একটা দুর্ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে একদিন অফিসে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে, শঙ্কর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে তিনি বাসের জন্য অপেক্ষা করছেন, এবং হয়তো একটু পরে বাসটা চলে আসলে তিনি চলে যেতেন। কিন্তু দুর্ভাগ্য হলে যা হয় আর কি, ওই সময় ওই জায়গাটাতে শঙ্কর বাস স্ট্যান্ডের ওখানে একটা বহুতল ভবনের নির্মাণ কাজ চলতে থাকে, এবং অসাবধানতা বশত, এবং এটা একেবারেই ব্যতিক্রমধর্মী ঘটনা, এরকম পত্রপত্রিকা আমরা প্রচুর দেখেছি, সেই নির্মাণাধীন ভবন থেকে একটা ইট পড়ে হঠাৎ করে, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল না, হঠাৎ করে পরিবিত পর একেবারে আহমদুল্লাহর মাথায় পড়ে, এবং ওখানেই তার মাথা থেতলে যায়, একেবারে খুব বাজে অবস্থা, এবং প্রায় মুমূর্ষ অবস্থা ওখানে তার হয়ে যায়। তখন লোকজন ধরাধরি করে তাকে হাসপাতালে নিয়ে যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং সেখানে তাকে ভর্তি করা হয়। তো এদিকে তো আসলে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথমে থানা পুলিশ করা হলো, সেখানে খুঁজে টুজে না পেয়ে অবশেষে তার আত্মীয় স্বজন কিভাবে যেন ঢাকা মেডিকেলে গিয়ে তার খোলেন, এবং দেখা গেল যে সেখানে তিনি ভর্তি আছেন, এবং পুরো পরিবারের মাথায় এক ভয়াবহ অমানিসা নেমে এলো। প্রথম কথা হচ্ছে যে অবশ্যই পরিবারের একজন সন্তান, বড় ছেলে, কারো ভাই, কারো সন্তান, দাদা, সবাই তো অবশ্যই শোকে মুহ্যমান হয়ে গেলেন এই কষ্টে। এবং এর থেকে এছাড়া আরও একটা বড় টেনশন ছিল যে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আহমদুল্লাহ, তো তিনি যদি এ যাত্রার বেঁচে না ফেরেন তাহলে পরিবারের কি অবস্থা হবে? সেই 2 ছেলে যারা এখনো বেঁচে থাকবেন, আহমদুল্লাহ মরে গেলেও একমাত্র কন্যা বা বৃদ্ধ বাবা মা, তাদের কি অবস্থা হবে? বাকি কেউ কিছু উপার্জনক্ষম নয়। তো এইরকম একটা অনিশ্চিত একটা চিন্তা বা খুব আসন্ন বিপদের আশঙ্কায় তারা সবাই সমাচ্ছন্ন হয়ে থাকেন, এবং একই সাথে সন্তানের জন্য কষ্ট, যেহেতু প্রায় মৃতপ্রায়, এবং বেশি 99% সম্ভাবনা যে সে বেঁচে ফিরবে না এই যাত্রা। এই দুটো পরিস্থিতি মিলে পরিবার একটা ঘোর দুর্যোগ নেমে আসে। এবং তার থেকেও শোচনীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো জানেন, এই শব্দটার সাথে পরিচিত, সেটা হচ্ছে ক্লিনিক্যালি ডেড বলে একটা কথা আছে। অর্থাৎ তার বেঁচে ফেরার সম্ভাবনা একদম 0.00001%, এবং তার কোনো কিছুই কাজ করছে না শরীরে, হয়তো আসলে খুব সূক্ষ্মভাবে তার একেবারে চেতনার গভীর অবচেতনে হয়তো প্রাণবাতিটা নিভু নিভু করে জ্বলছে, কিন্তু তার কোনো অনুভূতি, তার কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই কাজ করছে না। মানে হয়তো কিছুদিন ভাবে থাকবেন, এটাকে কমাও বলতে পারেন, ক্লিনিক্যালি ডেডও বলতে পারেন, এবং কিছুদিন পরে সেখান থেকে আসলে পুরোপুরি মরে যাবেন, কিন্তু তার বেঁচে ফেরার সম্ভাবনা একদমই নাই। এবং এটা আসলে মরে যাওয়ার থেকেও আরো আসলে সে তাকে কবরও দেওয়া যাচ্ছে না বা মৃত ঘোষণা করা যাচ্ছে না, কিন্তু আবার সে বেঁচেও কখনো উঠবে না। কিন্তু যেহেতু পুরোপুরি মরে যায়নি মানুষটা,
মানবিক কারণেই আসলে আমরা তাকে পুরোপুরি তাকে ত্যাগও করতে পারি না বা তার শেষ পর্যন্ত কিছু করা যায় না, এরকম একটা খুব খুব স্পর্শকাতর একটা অবস্থায় আহমদুল্লাহ চলে যায় ক্লিনিক্যালি ডেড সিচুয়েশনে। তো এভাবে 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, 1 মাস যায়, 1.5 মাস যায়, আস্তে আস্তে সবার মধ্যে একটা অন্যরকম ভাবনা কাজ করতে থাকে যে আসলে সবাই তখন বুঝে যান আহমদুল্লাহ আসলে আর বেঁচে ফিরবে না কোনোদিন। কিন্তু তার যে লাইফ সাপোর্ট সিস্টেম যেটা বজায় রাখতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, সেটা আসলে বন্ধ করা যাচ্ছে না। বলুন, আসলে পরিবারের একজন যদি অবস্থা থাকে, আপনি যতই জানেন সে আর বেঁচে ফিরবে না, কিন্তু মরে যেহেতু যায়নি, চাইলে কি আসলে সেই লাইফ সাপোর্ট সিস্টেম বন্ধ করা সম্ভব? খুবই অমানবিক একটা বিষয় হয়, যার ফলে সেই চিকিৎসাটাও চালিয়ে যেতে হয় এবং হাসপাতালে বেডে দিনের পর দিন, রাতের পর রাত নিশ্চল নিথর অবস্থায় আহমদুল্লাহ শুয়ে থাকেন এবং হয়তো ক্লিনিক্যালি ডেড, এবং কিন্তু এখনও একটু একটু হলো নিভু হলেও সেই প্রাণবাতিটা একেবারে ঘুমিয়ে আছে হয়তো তার দেহের খাঁচার ভেতরে। এভাবে সময়টা আস্তে আস্তে এগিয়ে যায় এবং পরিবারের সবাই প্রচণ্ড কষ্টে থাকে এবং আসলে ভবিষ্যৎ কিভাবে কাটবে, জীবন মানে কিভাবে চলবে, এভাবে এই চিন্তাটা বরঞ্চ আস্তে আস্তে আহমদুল্লাহর প্রতি তাদের শোকটা কমে আসতে থাকে। ওই চিন্তাটা বরঞ্চ বেশি কাজ করা শুরু হয় একটা সময়, যে আসলে আমাদের বাকি দিনগুলো, সামনের দিনগুলো কিভাবে চলবে। এবং এদিকে আহমদুল্লাহর প্রেমিকের কথা একটু বলি। সে প্রায়ই হাসপাতালে দেখতে আসে আহমদুল্লাহকে, কিন্তু আসলে কেবিনের ভেতরে ঢুকতে পারে না, কারণ সেখানে তার বাবা মা ভাই বোন থাকে, তাদের সামনে গিয়ে দাঁড়ানোর তার সাহস নেই। সে দূর থেকে উকি দিয়ে দেখে এবং বারান্দায় দাঁড়িয়ে অশ্রু বিসর্জন করে। তো একটা সময় তার কষ্টটাও আস্তে আস্তে কমে আসতে থাকে এবং একটা সময় তার মনে হয় যে আহমদুল্লাহর বেঁচে আসার সম্ভাবনা আসলে খুব কম। তো আসলে তার সাথে আমার আদৌ কোনো ভবিষ্যৎ আছে কিনা, আমারও তো বয়স হয়ে যাচ্ছে, বিয়ে করতে হবে, এরকম একটা বিকল্প চিন্তা তার মাথায় আসে। আর ওদিকে ভাই বোনগুলোর বিকল্প চিন্তা যেটা আসে সেটা হচ্ছে যে বড় ভাই ইতিমধ্যে তার রেজাল্ট হয়েছে, সে তখন চাকরির জন্য চেষ্টা করে এবং একটা ছোটোখাটো ধরনের চাকরি তার হয়ে যায়। ইভেন সংসারের হাল ধরতে যে ভাইটার হার্টের সমস্যা, তেমন কোনো কাজ করতে পারে না, সেও একটা ফাস্টফুডের দোকানে চাকরি নেয়। বোনটারও একটা আস্তে আস্তে একটা চাকরি হয়ে যায় দৈবদূর বিকাশে বা ওখানকার এক ডাক্তারের কৃপায়। এভাবে তিনজনই চাকরি করছে, যদিও তেমন বড় ভাইয়ের কোনো চাকরি না, কিন্তু তিনজনই কষ্ট করে সারাদিন রাত এবং তিনজনই মিলে পরিবারটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে এবং পরিবারের হাল ধরে। আর মা তো সংসারে খানি টানছেন এবং বাবা মাঝে মাঝে অবশ্যই সুখী দিয়ে যান। তো আস্তে আস্তে দেখা যেতে থাকে একটা সময় তারা প্রতিদিন যেতেন এবং কেউ না কেউ থাকতেন হাসপাতালে। একটা সময় দেখা যায় আসলে আস্তে আস্তে সংখ্যাটা কমতে থাকে এবং এমনও দিন মাঝে মাঝে যায় যেদিন আসলে তাদের তার পরিবারের কেউই আসেননি। একটা সময় তাদের মনে হতে থাকে আসলে প্রতিদিন গিয়ে আর কী লাভ, সে তো আসলে আর বেঁচে ফিরবে না, হাসপাতালে শুয়ে আছে, ফেলতেও পারছি না, রাখতেও পারছি না, এভাবে আসলে কতদিন আর, আমাদের তো নিজস্ব কাজ আছে। 3 ভাই বোন চাকরি করছে, তাদের সময় নেই, সারাদিন কাজ করে তারা ক্লান্ত হয়ে বাসায় ফিরে সেই প্রায় মৃত ভাইকে দেখার জন্য তাদের আর সময় উৎসাহ কোনোটাই থাকে না। মায়ের মনে হয়তো মাঝে মাঝে আসে, বাকিদেরকে বলেন, তো তেমন সারা বা উৎসাহ পান না। মাঝে সাঝে বাবা বলেন ঠিক আছে, না হয় সামনের সপ্তাহে গিয়ে একদিন দেখে আসবো। সবাই তখন অনেক কাজে ব্যস্ত, জীবনের নানা প্রয়োজনে সবাই ব্যস্ত। এবং সেই প্রেমিকা, তার একটা সময় মনে হয় যে আহমদুল্লাহ যেহেতু প্রায় মৃত, তার সাথে তার ভবিষ্যৎ নেই, তারও বয়স হয়ে যাচ্ছে, বিয়ে তো করতে হবে। এবং এভাবে হাসপাতাল আসা যাওয়ার পথে একদিন হাসপাতালের এক তরুণ ডাক্তারের একটা পরিচয় হয়, সেখান থেকে গল্প, সেখান থেকে তার রুমে অনেকক্ষণ কাটানো, মৃদু খুনসুটি, হাসি তামাশা, এভাবে আস্তে আস্তে সেই ডাক্তারের সাথে তার একটা সখ্যতা গড়ে ওঠে। আপনিই বলুন, যেভাবে গল্পকার সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেছেন যে একদিকে প্রায় মরে যাওয়া একটা মানুষ, আরেকদিকে খুব ব্রাইট ক্যারিয়ার, এই সময়ের অন্যতম শ্রেষ্ঠ প্রফেশন একজন ডাক্তার, এবং সে যদি নতুন একটা জীবনের হাতছানি দেয়, ওই মেয়েটার আর কী করার থাকে। এটা হচ্ছে আমাদের লেখকের ভাষা। ঠিক সবাই আসলে কীভাবে যেন ব্যস্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একটা সময় আমরা দেখতে পারি যে দিনের পর দিন চলে যায়, বাসার কেউ আহমদুল্লাহকে দেখতে যায় না, সে একা একা নিঃসহায় নির্বান্ধব অবস্থায় মৃত্যুর প্রতীক্ষা, এবং সে নিজে আসলে নিজেও তো বুঝতে পারছে না, একেবারেই অচেতন তার পুরো দেহটা, এবং সেই ক্লিনিক্যালি ডেড অবস্থায় দিন কাটতে থাকে। এদিকে আস্তে আস্তে সেই তার প্রেমিকার সাথে সেই ডাক্তারের অন্তরঙ্গতা বাড়তে থাকে, সখ্যতা বাড়তে থাকে, এবং একটা সময় তাদের মধ্যে আর অনেক বেশি ঘনিষ্ঠতা দেখা যায়। এবং ওই মেয়েটা প্রতিদিনই হাসপাতালে আসে, কিন্তু আহমদুল্লাহকে দেখতে নয়, সেই ডাক্তারের সাথে দেখা করার জন্য। নির্মম পরিহাস। আর ভাই বোন তারা সবাই তাদের চাকরি নিয়ে ব্যস্ত হয়ে যায়। এবং এরকম সময় আরেকটা ঘটনা অন্যদিকে একটু মোড় নেয়, সেটা হচ্ছে যে ওই হাসপাতালের এক ডাক্তার, খুব নাম ডাক্তার, তিনি তার ছাত্রছাত্রীদের নিয়ে মাঝে মাঝে ওখানে রাউন্ড দিতে আসেন এবং এসে দেখান যে দেখুন অদ্ভুত একটা কেস, ছাত্রছাত্রীদেরকে শেখান যে ক্লিনিক্যালি ডেডের একটা তোমরা ব্যতিক্রমধর্মী একটা ঘটনা দেখছো, খুব রেয়ার কেস, এবং তাদের রোগীকে তিনি মানে একটা মানে উপলক্ষ করে তাদেরকে রোগ সম্পর্কে বিভিন্ন জ্ঞান দেন। এবং একটা সময় সেই ডাক্তার তার ছাত্রছাত্রীদেরকে একটা প্রশ্ন ছুড়ে দেন। ইউথ্যানাসিয়া বলে একটা কথা আছে। ইউথ্যানাসিয়া মানে হচ্ছে দয়াশীল হত্যা।
এটা পৃথিবীর অনেক দেশে বৈধ হয়েছে, আইন পাশ করে পার্লামেন্টে এটা বৈধ করা হয়েছে যে যখন আসলে কারো এরকম পরিস্থিতিতে দাঁড়াবে যে জীবনটা আসলে তার জন্য দুর্বিষহ, তখন তাকে আসলে খুন করা যায় এবং তার নিজের ভালোর জন্য এটা, কারণ জীবনটা তার কাছে খুব দুর্বিষহ, যেমন এরকম একটা সিচুয়েশন হলে কি করা যেতে পারে। তো এটা অনেক দেশে বিতর্ক আছে এটা নিয়ে, কোনো বেশিরভাগ দেশে অ্যাকসেপ্ট করেনি, কিন্তু অনেক দেশে এটা অ্যাকসেপ্টেড হয়েছে এবং তারা বলে যে না, এই অবস্থায় একজনকে খুন করা যায়, কারণ সে আসলে তার কষ্টটা কমানো হয়, বরঞ্চ এটাকে বাংলায় বলে যে দয়াশীল হত্যা, ইউথ্যানাসিয়া। মেগারেথের একটা অ্যালবামও আছে ইউথ্যানাসিয়া। তো এটা নিয়ে তিনি ছাত্রছাত্রীকে প্রশ্ন করেন যে তোমাদের কি মনে হয় এই মানুষটা এখন মেরে ফেলাই তার জন্য বেটার হয়, কারণ আসলে এইভাবে সে কতদিন, কারণ তার তো কোনো কিন্তু সে আবার মৃত্যুও না, কিন্তু কেউ সমর্থন দেয় হ্যাঁ এটা করা উচিত। কিন্তু এক তরুণী ডাক্তার, সাবিনা তার নাম, তার বুকের ভেতরটা কষ্টে মোচড় দিয়ে ওঠে, তার মনে হয় এটা খুব অমানবিক একটা কথা। একটা মানুষ শেষ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তার প্রাণ আছে, কোনোভাবেই একজন ডাক্তার হয়ে এই কথাটা বলা যায় না বা আসলে এই চিন্তাটা করাও যায় না, মাথায় আনা যায় না। সে তীব্রভাবে এটা নিয়ে বিরোধিতা করে এবং সেই ছিল তার সবচেয়ে প্রিয় ছাত্রী। তো এরকম অনেক আর্গুমেন্ট হয়, কিন্তু শেষ পর্যন্ত আসলে ইউথ্যানাসিয়া যেহেতু বাংলাদেশে অ্যাকসেপ্টেড না, সেটা করা সম্ভব হয় না এবং সেটা করাও হয় না। এভাবে গল্প এগিয়ে যেতে থাকে। এভাবে একটা সময় একদিন সেই ডাক্তার ছাত্রী, ডাক্তার নিজে ইন্টার্নি ডাক্তার, কিছুদিন পরে হয়তো পাশ করবে, সেই সাবিনা একদিন এসে খুব মন দিয়ে আসলে আমাদের সেই নিশ্চল নিথর আহমদুল্লাহকে অবজার্ভ করতে থাকে এবং তার মনে হয় সত্যি কি অদ্ভুত একটা বিষয়, একটা মানুষ বেঁচেও নেই আবার মরেও নেই, মাঝে মাঝে একটা জায়গাতে শূন্যতার ভেতরে নিরলম্বভাবে দুলছে। সে তখন তার মধ্যে একটা জেদ চেপে যায় যে আমি যদি খুব আকুল হয়ে তাকে ডাকি, সে কি সত্যি চোখ খুলবে না একটা মানুষ? সে কি ওই মাঝখানে নিরালম্ব অবস্থা থেকে চলে আসবে না জীবনের এইদিকে এই প্রান্তে? সে খুব ব্যাকুল হয়ে ডাকতে থাকে তার নাম ধরে, আহমদুল্লাহ আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন অনেকবার। গল্প জায়গা থেকে একটা পরাবাস্তব দিকে মোড় না, এটা আসলে ঠিক পুরোপুরি বাস্তব গল্প না। এবং আমরা গল্পের ভেতরে কিন্তু সেটা খুব অদ্ভুত শৈল্পিক নিপুণতার সাথে সৈয়দ মঞ্জুর ইসলাম দেখিয়েছেন যে বাস্তব আর পরাবাস্তব কীভাবে মিশে যাচ্ছে আমরা দেখতে পাই। সেই হৃদয়ের গভীর থেকে উৎসারিত ডাকটা নিশ্চল নিথর আহমদুল্লাহর ভেতরে ছুঁয়ে যাচ্ছে এবং এতটা ব্যাকুল হয়ে হয়তো কেউ তার জন্য অপেক্ষা করেনি বা কেউ তাকে ডাকেনি, এবং সেই ডাক যখন তার অন্তরাত্মায় পৌঁছে যায়, তার সেই খাঁচার ভেতরে লুকিয়ে থাকা তার শেষ প্রদীপের শেষ শিখাটুকুর মতো জ্বলতে থাকা প্রাণ পাখিটা হঠাৎ করে সেই ডানা ঝাপটে উড়াল দেয় এবং সে সেই শূন্যতার জগৎ থেকে একটু একটু করে উঠে আসে এবং চোখ মেলে সে তখন সেই ব্যাগ্র সাবিনা ডাক্তার, ইন্টার্নি ডাক্তার তার চেহারা দেখতে পায় এবং তখন সে আস্তে আস্তে উঠে দাঁড়ায়। সেই স্যালাইন, সেই ওষুধপত্র সব কিছু নিয়ে তার মনে হয় অবশেষে আবার চোখ খুলে দেখতে পাচ্ছি সেই পৃথিবী, সেই জীবন, সেই জগৎ। তাহলে দেখে আসি মানুষগুলো কেমন আছে। সে প্রথমেই তার বাসায় রওনা হয়। বাসায় গিয়ে দেখতে পায় সেটা আসলে আগের মতো নেই এবং সে তোদের খুব ছোট 2-3 রুমের একটা বাসা, সেখানে সবাই গাদাগাদি করে থাকতো। তো সে যে রুমটাতে ঘুমাতো গিয়ে দেখে যে সেই রুমটা তার ভাইরা দখল করে নিয়েছে এবং তার কোনো স্মৃতিচিহ্নই সেই বাড়িতে আর নেই, তার ব্যবহার্য কোনো জিনিসপত্রই সেখানে নেই। শুধুমাত্র একটা শার্ট যেটা ভালো ছিল সেটা তার ভাই ব্যবহার করতো, শুধু সেই শার্টটা আছে। আর পুরো বাড়িতে তার কোনো স্মৃতিচিহ্ন নেই। সবাই যার যার মতো ব্যস্ত, বাবা তার কাজ করছেন, মা তার কাজ করছেন এবং ভাই বোনেরা সবাই কাছে গেছে। পুরো বাসা একটা শূন্যতা, কিন্তু পুরো বাড়িটা ঘুরে আসলে নিজেকে কোনো জায়গাতে আবিষ্কার করতে পারেন না আহমদুল্লাহ। একটা অন্যরকম কষ্টে তার ভেতরটা দুমড়ে মুচড়ে যেতে থাকে, আমি কি একদমই নেই বাড়িতে, আর পুরোটাই শূন্য হয়ে গেছে। তো এভাবে একটা দিন কেটে যাওয়ার পরে সন্ধ্যার সময় অফিস থেকে সবাই ফেরে এবং ফিরে দেখা যায় যে 3 ভাই বোন খুব খুনসুটি করছে, দুষ্টামি করছে, একজন আরেকজনের জন্য গিফট আনছে, সেগুলো দেখা হচ্ছে এবং সেই এক ভাই আবার প্রেমে পড়েছে নতুন করে এবং তারা সেগুলো মহা উল্লাসে সেগুলো নিয়ে গল্প করতে থাকে এবং সেই ভাইয়ের সাথে ওই মেয়েটা কবে বিয়ে হতে পারে সেটা নিয়ে সম্ভাব্য তারা আলাপ আলোচনা করে এবং জীবনের নানা প্রয়োজনে তারা ব্যস্ত। তার স্যালারি বাড়বে কি না, তারপরে ভবিষ্যতে কি করা হবে, অনেক জাগতিক সাংসারিক অনেক আলাপ আলোচনা খাবার টেবিলে হতে থাকে এবং দূরে একটা জায়গায় শূন্যের ভেতরে ঝুলতে ভাসতে ভাসতে আহমদুল্লাহ সব অপার বিস্ময় নিয়ে এগুলো দেখতে থাকে। তার বারবার মনে হতে থাকে একটাবার অন্তত কেউ আমার কথা বলুক, অন্তত একটাবার কেউ বলুক যে বিয়ের আলোচনা হচ্ছে এক ভাইয়ের, সেখানে অন্তত কেউ একবার বলুক যে আজকে যদি আহমদুল্লাহ থাকতো আমাদের মাঝে, ভাইটা যদি তার আগেই সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসতো, শুধুমাত্র এই একটা কথা যদি বলতো, তাহলে আহমদুল্লাহ আর জীবনে চাওয়ার কিছু থাকতো না। তাকে অন্তত তারা এখনো মনে করেছে এবং শত আয়োজনে, শত ব্যস্ততায়, জীবনের শত কোলাহলের মধ্যেও একটাবারের জন্য হলেও আহমদুল্লাহকে তারা মনে করছে, তার অভাব বোধ করছে। অন্তত এইটুকু দেখতে চায় আহমদুল্লাহ যে একটাবার তার নামটা অন্তত কেউ বলুক, যে কোথাও না কোথাও কোনো না কোনো কথার ভিড়ে তার নামটা মিশে আছে, তার নাম এখন উচ্চারিত হয়, সে এখনো স্মরিত হয়। কিন্তু অবাক হয়ে দেখে একটাবার কেউ তার কথা উচ্চারণ পর্যন্ত করলো না, অথচ যে মানুষটা একটা সময় সবাইকে কত কষ্ট করে নিজে না খেয়ে সবাইকে ভরণ পোষণ করেছে, জমানো 8 লাখ টাকা দিয়ে যেটা দেশে বিয়ের স্বপ্ন দেখছিল সেটা দেশে ভারতে নিয়ে ভাইয়ের চিকিৎসা করেছে যেন ভাইটা বাঁচে, একটাবার তার কথা কেউ বলছে না। একটা অপার অদ্ভুত কষ্টে নীল হয়ে যেতে যেতে সে সেই শূন্যতা পরাবস্তবের মাঝে দুলতে দুলতে শূন্যতায় ভাসতে ভাসতে সেগুলো, এবং আসলে শেষ পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত সবাই ঘুমিয়ে যাওয়ার পর্যন্ত সে অপেক্ষা করে একটাবার তার নাম কেউ বলে কিনা, কিন্তু না, কেউ বলে না। এবং এভাবে এক
অদ্ভুত অন্য এক জাগতিক চেতনা তার ভেতরে জন্ম নেয়, নতুন এক পৃথিবী জীবন তার সন্ধান সে তখন দেখতে পায়, যেটা কোনোদিন তার কল্পনাতেও ছিল না। তখন সে সেই বাড়ি থেকে সবার আলোকে বের হয়ে আসে। বের হয়ে সে দেখতে পায় কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে এবং ভেজা আকাশ, ভেজা রাস্তা, ভেজা পৃথিবী, ঠান্ডা হাওয়া দিচ্ছে এবং মেঘের গলে উঁকি দিচ্ছে চাঁদ। যেন কি এক অদ্ভুত সান্ত্বনায় সেই হিমেল বাতাস, বৃষ্টি ভেজা শেষ রাতের সেই চাঁদটা তাকে এক অন্যরকম সান্ত্বনা স্পর্শ তাকে দিচ্ছে। এবং লেখকের ভাষা লাইনটা ছিল এরকম যে মনে হচ্ছে যেন ওই চাঁদ, ওই বাতাস তার চোখের অশ্রু মুছে দিচ্ছে একদম সঙ্গোপনে। সে তখন আবার হাসপাতালে ফিরে আসে। ফিরে এসে আবার সেই বিছানায় সে শুয়ে পড়ে এবং সেই মায়াশীল ডাক্তার সাবিনাকে সে ডাকে এবং তাকে বলে, আপনারা যে ইউথ্যানাসি নিয়ে কথা বলছিলেন, অর্থাৎ দয়াশীল হত্যা, আমার মনে হয় আমার কাহিনী শোনার পরে আপনারা এটা নিয়ে, আপনি এটার বিরুদ্ধে ছিলেন, আমার মনে হয় কথা শোনার পরে আপনি এটার বিরুদ্ধে আর থাকবেন না। তখন সব কথা সে খুলে বলে এবং ডাক্তার বলেন যে না, কিছুক্ষণ আগ পর্যন্ত আমি এটার বিপক্ষে ছিলাম, বাট মাঝে মাঝে মনে হয় এটা একটা ভালো পন্থা হতে পারে। তখন আহমদুল্লাহ তাকে বলে, তাহলে সেটাই আমাকে করুন, এটাই আপনার কাছে আমার শেষ সাহায্য চাওয়া। তখন সাবিনা তাকে জিজ্ঞেস করে, আজ রাতেই? আহমদুল্লাহ উত্তর দেয়, আজকে রাতেই। তখন সাবিনা বলে, ঠিক আছে, আজকে রাতেই হবে সেই ইউথ্যানাসিয়া, দয়াশীল হত্যা। এবং এই আশ্বাস তাকে দেওয়ার পরে আহমদুল্লাহ শেষ যাত্রার জন্য তৈরি হয়ে শুয়ে পড়ে বিছানায়। গল্পটা এভাবেই শেষ হয়। এটা আসলে শেষের অংশটুকু পরাবাস্তব ছিল, আসলে আমরা এটা বাস্তবে সম্ভব না। সে একজন ক্লিনিক্যালি ডেড ব্যক্তি, তার পক্ষে উঠে বাসায় গিয়ে এত কিছু দেখা সম্ভব না। এটা আসলে পরাবাস্তবে বা তার আত্মা হয়তো কোনো পরাবাস্তব পদ্ধতিতে, আসলে এটা একটা মানে বাস্তব এবং পরাবাস্তব মিলে গেছে গল্পটার মধ্যে, এবং সাররিয়ালিস্টিক একটা গল্প। তো সেখানে আসলে যেটা আসলে দেখানো হয়েছে সেটা হচ্ছে যে একটা প্রথম দিকে কত কষ্ট সবার, কত আকুতি যেন ভাইরা সুস্থ হয়ে ফেরে, এবং সেখানে দুটো চিন্তা ছিল, এক হচ্ছে তার প্রতি কষ্ট ছিল, তাদের সবার কি হবে, সংসারটা কে টানবে, তার বিয়ে কে দিবে বোনের, এই বিষয়গুলো চলে আসে। এবং এখানেই আসলে বিষয়গুলো মনে হয় যে আসলে যে সম্পর্কগুলোর মায়াজালে আমরা বন্দি, প্রতিনিয়ত আমরা যে সম্পর্কের ভেতরে থেকে সম্পর্ককে মানে নিজের জীবনের সবটুকু মনে করি, আসলে সেখানে কতটুকু আসলে ব্যক্তি স্বার্থ জড়িত, কতটুকু নিখাদ ভালোবাসা, বা আসলে খুব স্পর্শকাতর কিছু বিষয় এগুলো। এবং আমাদের চারপাশের সম্পর্কগুলোকে আমরা এভাবে ভাবতে চাই না, কিন্তু আসলে সত্যি মাঝে মাঝে এরকম কোনো মুহূর্তে ভাবনাগুলো যদি চলে আসে, আপনি তার কি উত্তর খুঁজে নেবেন? আসলে খুব কঠিন কিছু প্রশ্ন, খুব স্পর্শকাতর কিছু বিষয়। এবং সেই প্রেমিকা যে রুমে ঢুকতে পারছে না, কিন্তু তারপর প্রতিদিন এসে বারান্দায় দাঁড়িয়ে থাকে এবং বারান্দায় দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দেয়। একটা সময় সেও নিজের জীবনের কথা ভেবে ওই হাসপাতালের এক ডাক্তারের সাথে যাবে নতুন এক সম্পর্কে গড়ায়, তখন তার মনোদুল্লাহকে গিয়ে একবার দেখার কথা। বা সেই পরিবারের মানুষগুলো, বাবা মা ভাই বোন, তারা নিজেদেরকে নিয়ে কীভাবে ব্যস্ত হয়ে যায় একটা সময়। বিয়ের কথা হচ্ছে, সেখানে অন্তত একটাবার কারো মনে হচ্ছে না যে বড় ভাইটা যদি তার আগে সুস্থ হয়ে যেত। কি অদ্ভুত আসলে আমাদের এই সমীকরণগুলো, খুব জটিল কিছু সমীকরণ, যেগুলো আসলে আমার মনে হয় কোনোদিন আমরা মেলাতে পারি না। তো আসলে আহমদুল্লাহর ওই অবস্থায় না গেলে হয়তো সেও কোনোদিন জানতে পারতো না এই বিষয়গুলো এমন হতে পারে, তারও কোনোদিন মাতো না, সেও সারা জীবন ওভাবেই কাটিয়ে দিত। কি এক সূচিভেদ্য ভালোবাসা আমাদের। তো বিষয়টা আসলে খুবই স্পর্শকাতর। আমি বেশি কিছু এটা নিয়ে আসলে বলতে চাচ্ছি না। আমার কাছে মনে হয় আসলে বিষয়গুলো খুব বিভ্রান্তিকর, বা এতটাই গভীরের যে অতটা গভীরে আসলে আমরা আলো ফেলতে পারি না, এতটাই সুদূরের যে অতটা সুদূরে আমাদের দৃষ্টি পৌঁছায় না। তাই একেবারে এভাবে গাণিতিকের মতো বা একেবারে চুলচেরা কোনো এক হিসেবির মতো আসলে আমাদের হিসাব করে এটা দেখা কোনোদিনই জীবনে সম্ভব হয় না, যেহেতু আসলে আমরা বাস্তবে থাকি। ওই গল্পের আহমদুল্লাহর মতো আমাদের পরাবাস্তবে যাওয়া সম্ভব হয় না, তাই আসলে আমরা সেই সমীকরণগুলো আসলে ওভাবে পৃথক করে দেখতে পারি না। একদম নিপুণ গাণিতিকের মতো আসলে পুঙ্খানুপুঙ্খ চুলচেরাভাবে আমরা সাজিয়ে হিসাব করে দেখতে পারি না সত্যিকারের গভীরতা কতটুকু, নিখাত কতটুকু আর খাত কতটুকু, কতটা স্বার্থ চিন্তা থেকে আর কতটা আসলে সত্যিকারের অকৃত্রিম ভালোবাসা থেকে। বা আজকে আমার জন্য এত কিছু, এত কথা, এত ভালোবাসার আশ্বাস, প্রতিশ্রুতি, পরিস্থিতি যদি একটু বদলে যায়, এর কতটা আসলে এভাবে থাকবে, কতটা অপরিবর্তিত থাকবে, আর কতটা পরিবর্তিত হয়ে যাবে পরিবর্তিত প্রেক্ষাপটের সাথে তাল রেখে। সত্যি খুব ধোঁয়াশায় ভরা কিছু বিষয়, খুব ঘোলাটে কিছু বিষয়। তাই আসলে আমরা এগুলো এড়িয়ে থাকতে চাই, সচেতনভাবে বা অচেতনভাবে বা অবচেতনভাবে, যেভাবে হোক না কেন। এই ভয়াবহ সত্যে বা ভয়াবহ প্রশ্নগুলোর মুখোমুখি আসলে আমরা হতে চাই না। আমরা ভাবি এই ভালো, কাজ নেই এত গভীরে গিয়ে, এভাবেই যেহেতু জীবনটা চলে যাচ্ছে, চলে যাক। যদি ভয়াবহ কোনো সত্য উদ্ঘাটিত হয়, কাজ নেই বাবা, ওগুলো আড়ালেই থাক, ওগুলো গভীরেই থাক। এভাবেই জীবনটা কেটে যাচ্ছে, হোক না তার মধ্যে 2% খাদ, 10% খাদ থাকুক, ওটা চাপাই পড়ে থাকুক, এভাবেই চলুক। ওই ভয়াবহ সেই শূন্যতা, খাদের মুখোমুখি আসলে আমরা কেউ হতে চাই না। কিন্তু সত্যি কি সেখান থেকে সবসময় এড়িয়ে যাওয়া সম্ভব হয়? মাঝে মাঝে হয়তো এমন কোনো মুহূর্ত কারো করে জীবনে চলে আসে, যার ফলে আহমদুল্লাহর মতো অবাক বিষয় নিয়ে সেও দেখে পরিবর্তিত সম্পর্কগুলোকে, পরিবর্তিত মুখগুলোকে, অবয়বগুলোকে।
খুব অন্যরকম একটা গল্প, আমার কাছে মনে হয় অনেক ভাবনার অবকাশ আছে। জিন্দা লাশ গল্পটার নাম, এবং সৈয়দ মঞ্জুরুল ইসলামের গল্প প্রেম ও প্রার্থনার গল্প এই বইটাতে আছে। আজকে এফএম লাইব্রেরিতে ছিল এটাই গল্প, আশা করি আপনার ভালো লেগেছে। আর এখন আমরা গান শুনবো, আর আপনি আমাকে এসএমএস করুন, প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 নাম্বারটাতে। অর্থহীনের সুমন বেশ বাবা, তিনি 2000 সালে অর্থহীনের ফার্স্ট অ্যালবাম বের করলেন, কিন্তু তার আগে তিনি সোলো আর্টিস্ট হিসেবে দুটো অ্যালবাম বের করেছিলেন, স্বপ্নগুলো তোমার মতো একটা, এবং তার আগে ছিল প্রথম অ্যালবাম 1997 সালে রিলিজ হওয়া সুমন অর্থহীন, যেখান থেকে আসলে তার ব্যান্ডের নামটা এসেছে অর্থহীন, এবং এটা তার প্রথম সোলো অ্যালবাম আর প্রথম একক পূর্ণাঙ্গ অ্যালবাম। সেখান থেকে আমরা একটা গান আমরা শুনবো, কোনো এক নিঝুম রাত। দেখুন তো চিনতে পারেন কিনা সুমনকে। Hello friends, welcome back শুনছি আজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ only on Radio 1.4 FM। সো এক্স্যাক্টলি এখন 1:36। শুনলাম একটু আগে ওয়ারফেজের ফার্স্ট অ্যালবাম, সেলফ টাইটেল অ্যালবাম ওয়ারফেজ থেকে একটা গান, যার নাম হচ্ছে রাত্রি, এবং গানটা অসম্ভব রকম ভালো লাগে আমার গানটা। আমার খুবই প্রিয় একটা গান ওয়ারফেজের, এবং আমি জানি না এই গানটা আরও বেশি জনপ্রিয় কেন হলো না, বা আমার মনে হয় এটা ওয়ারফেজের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সংস হওয়া উচিত ছিল। অদ্ভুত সুন্দর একটা রক কম্পোজিশন, এবং ওয়ারফেজের শুরু থেকেই এই গানটা আমি যেহেতু আজকে অভ্যুদয় হচ্ছে আজকের স্পেশাল এপিসোড, এবং আমরা শুরুটা কেমন ছিল তাদের, ওই সময়ের গানগুলো কেমন ছিল, তাদের ইনিশিয়াল স্টাইলটা কেমন ছিল, সেটাই যেহেতু আমাদের মুখ্য উদ্দেশ্য জানাটা, তাই এই গানটা প্লে করলাম। এবং আসলে আমরা প্রথম অ্যালবাম থেকে ওয়ারফেজকে দেখতে পাই যে প্রথম অ্যালবামে একটা ব্যান্ড কীভাবে এত ম্যাচিউর আসলে হয়ে যায়, এবং প্রথম অ্যালবাম থেকে এরকম অদ্ভুত কোয়ালিটি মিউজিক একটা ব্যান্ড কীভাবে করে। অনেকের ক্ষেত্রে যেটা হয় যে একটা সময় পরিশীলিত হতে হতে ইমপ্রুভ করতে করতে গিয়ে একটা সময় অসাধারণ একটা কোয়ালিটিতে অর্জন করে, কিন্তু ওয়ারফেজের আসলে প্রথম অ্যালবাম শুনলে আমাদের বিস্ময়ে অবাক হয়ে যেতে হয়। বসে আছি, কৈশোর, আশা, একটি ছেলে, স্বাধিকার, এই বিচ্ছিন্ন আবেগ, তারপরে রাত্রি, বৃষ্টি নেমেছে, এই অদ্ভুত সুন্দর গানগুলো প্রথম অ্যালবামের প্রত্যেকটা গান সুন্দর। মানে এটা কীভাবে সম্ভব আসলে একটা ব্যান্ডের ফার্স্ট অ্যালবামের গানগুলো এত বেশি ম্যাচিউর হওয়া কীভাবে সম্ভব? এটা আমার কাছে মনে হচ্ছে 1990-91 তো পর দূরের কথা, এই সময় বের হলেও মনে হবে যে অনেক বেশি প্রগ্রেসিভ গান, সেই হিসাবে তো 2 যুগ আগের গান, এটা আসলে ইনক্রেডিবল, সিম্পলি অসম। তো রাত্রি গানটা শুনলাম ওয়ারফেজে, তার আগে ছিল সুমন অর্থহীন অ্যালবাম থেকে বেশ বাবা সুমনের প্রথম সোলো অ্যালবামের গান কোনো এক নিঝুম রাতে। গলাটা আসলে চেনা যাচ্ছিল না, অনেক ডিফারেন্ট মনে হচ্ছিল। এদিকে অনেক মধ্যে এসএমএস পাঠিয়েছেন আমাকে, এফএম লাইব্রেরিতে বলা সৈয়দ মঞ্জুরুল ইসলামের গল্প যেটা হচ্ছে জিন্দা লাশ, সেটা নিয়ে অনেকে এসএমএস পাঠিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। মাধবী এসএমএস পাঠিয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন, খুবই তার কষ্টের কথা। এবং আপনি আসলে অনেক এসএমএসে আপনার কিছু কাজকর্মের ইঙ্গিত আপনি দিয়ে থাকেন মাধবী, আপনার এক্সিবিশন, আপনার শো, তো আপনি যদি আসলে কখনো ডিটেলসভাবে জানান আপনি কী করেন, এটা জানা ভালো লাগতো। আর রাশেদ আমাকে জানিয়েছেন যে খুব, এবং আহমদুল্লাহর ক্যারেক্টারটা নিয়ে তিনিও তার মতামত দিয়েছেন, ক্যান্টনমেন্টে মগ্নিও তার মতামত জানিয়েছেন, আর অনেকেই। এবং নীলু আমাকে ব্যক্তিগত প্রশ্ন আবার করেছেন, আজকে সুযোগ বুঝে অনেকে ঝোঁক বুঝে কোপ মারছেন। প্রথম কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে ইয়েস, সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সার সম্ভাবনা কম। প্রশ্নটা আমি অনেক পড়লাম না। আর আরও অনেক এসএমএস পাঠিয়েছেন, সেগুলো আমি পরে পড়ছি। আপাতত এসএমএস করার নিয়মটা বলে দিই। আপনি প্রথমে আপনার, আচ্ছা আরেকজন আমাকে চারু এসএমএস করেছিলেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আপনি যদি আমাকে বলেছেন অন এয়ারে না পড়তে, তারপর আমি আকার ইঙ্গিতে উত্তরটা দিচ্ছি, যেহেতু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ উত্তরটা। আপনি দুজনের নাম লিখেছেন, তার দ্বিতীয় জনকে আমি চিনি না, প্রথম জন বাংলাদেশে খুব বিখ্যাত একজন, এবং আসলে আপনি হয়তো ধারণা করেছেন আমি তাদেরকে খুব ভালোভাবে চিনি, বিষয়টা তা না, আমি আসলে খুব বেশি আমার ধারণা নেই তার সম্পর্কে। তবে সর্বজন শ্রদ্ধা একজন মানুষ তিনি, এবং তার প্রতি আমারও অসীম শ্রদ্ধা তার কর্মকাণ্ডের কারণে। খুব বেশি কিছু অবশ্যই আমি বলতে পারছি না, আমার মনে হয় যে আপনার এগিয়ে যাওয়া উচিত। অল দ্য বেস্ট ফর ইউ। আর এসএমএস করে নিয়মটা তো বললাম, করে ফেলুন 6969 নাম্বারটাতে, এবং খুব বেশি সময় নেই, আমি ঝটপট আমার পরে গানে চলে যাচ্ছি। বাপ্পা মজুমদারের প্রথম সোলো অ্যালবাম বের হয়েছিল 97 সালে, তার নাম হচ্ছে কোথাও কেউ নেই। সেই অ্যালবাম থেকে আমি একটা গান শুনবো, এবং দেখা যাক বাপ্পা মজুমদারকে আপনারা চিনতে পারেন কিনা। গানটা না হচ্ছে বিবর্ণ স্মৃতি। একটু পরে ফিরছি, সাথে থাকুন। Hi friends, it's Siraj again. যে গানটা শুনছেন মনে হচ্ছে এটা ইংরেজি গান এবং বিদেশি কোনো আর্টিস্টের, কিন্তু সারপ্রাইজিংলি নট। এটা হচ্ছে মাইলসের। আমরা প্রথম বাংলা অ্যালবামের গান আমরা শুনেছিলাম প্রতিশ্রুতি 1991 সালের, কিন্তু মাইলসের প্রথম অ্যালবাম যদি সত্যিকার অর্থে ধরতে চাই, একটা ইংরেজি অ্যালবাম ছিল 1982 সালে বেরিয়েছিল মাইলস নামেই, এবং দ্বিতীয় অ্যালবামটাও ছিল 1987 সালের আ স্টেপ ফার্দার, সেটাও ইংরেজি অ্যালবাম ছিল। তো প্রথম অ্যালবাম 1982, 33 বছর আগের গান, তো সেখানকে মাইলসের অভিজ্ঞতা আসলে এই অ্যালবামের মাধ্যমেই হয়েছিল। তো এই ইংলিশ অ্যালবাম দিয়ে দেখা যাক মাইলস 82-তে কেমন ছিল। Rebel.
Nam nước đi đây đó. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে এখনো ড্রিমস অ্যাভিনিউ এবং ইরাজকে শুনছেন রেডিও আমার 88.4 FM এ স্পেশাল এপিসোড অভ্যুদয়ের আমরা একেবারে শেষ প্রান্তে এবং আমরা অনেক আর্টিস্টের প্রথম দিকের গান শুনছি। প্রথম দিক মানে একেবারে প্রথম অ্যালবামের, এবং তাদের সূচনাটা কেমন ছিল, অভ্যুদয়টা কেমন হয়েছিল সেটাই জানা আমাদের উদ্দেশ্য। মাইলসের প্রথম অ্যালবাম, প্রথম ইংরেজি অ্যালবাম যেটা মাইলস নামেই প্রকাশিত হয়েছিল 1982 সালে, সেই অ্যালবাম থেকে একটা গান শুনলাম। ওই অ্যালবামে 3টা ছিল তাদের মৌলিক গান এবং 7টা ছিল কাভার গান। আর এই গানটা ছিল, এটা নাম হচ্ছে থিঙ্কিং অফ ইউ, ফার্স্ট অ্যালবামের গান। খুব সময় নেই, এখনো আমার অনেক গান প্লে করা বাকি আছে, তাই কথা না বলে পরে গানে চলে যাচ্ছি। অর্থহীনের ফার্স্ট অ্যালবাম 2000 সালে রিলিজড হওয়া ত্রিমাত্রিক অ্যালবামের একটা গান শুনবো, আমার না বলা কথা। এই গানটা আমি যখন শুনি, আমি তখন কলেজে পড়ি ফার্স্ট, এবং ওই ত্রিমাত্রিক অ্যালবামের গানগুলো সত্যি অন্যরকম সুন্দর, একটু অন্যরকম বেশি সুইট গানগুলো, ডিফারেন্ট, একেবারেই ডিফারেন্ট, এবং স্পেশালি একটা অন্যরকম কথা, সুর, সব কিছুই আমার ওই অ্যালবামটা ভীষণ ভালো লাগে এখনো। এই গানটা তার মধ্যে একটু বেশি ভালো লেগেছিল, আমার না বলা কথা। আমাদের সবারই কম বেশি না বলা কথা থাকে, সেই না বলা কথা নিয়ে আমার কাছে মনে হয় খুব দারুণ একটা গান, আমার না বলা কথা। তবে আপনার বলা না বলা কথাগুলো আমাকে জানান 6969 নম্বর SMS করে, একটু পরে ফিরছি। এরপরে শুনবো পোয়েটস অফ দ্য ফলের গান। সো ফ্রেন্ডস, শুনছেন পোয়েটস অফ দ্য ফল, ফিনল্যান্ডের ব্যান্ড। তাদের প্রথম অ্যালবাম সায়েন্স অফ লাইফ 2005 রিলিজ হয়, সেই অ্যালবামের গান স্লিপ আমার ভয়াবহ রকম পছন্দের একটা গান। মনে হচ্ছে যে খুব কাছের মানুষটাকে অনেক আদর করে ঘুম পাড়িয়ে দিয়ে যাচ্ছি। এই গানটা শুনে আমার এই ফিলিংটা হয়, তো সেই গানটাই শেষ গান, ঘুম পাড়িয়ে দিচ্ছি সবাইকে স্লিপ গানটা দিয়ে, লাস্ট গিফট ফর ইউ। ভালো থাকবেন অনেক বেশি, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে কথা হবে। শুভরাত্রি। Seems to be hope